হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আমাদের আজকে পার্টিসিপেন্ট একটু কমই দেখতে পাচ্ছি। অসুবিধা নাই, আমরা শুরু করি। আমাদের এটা রেকর্ড থাকবে। আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি। আমি আপনাদের সাথে আসছি আজকে একটা কোর্স ইন্ট্রোডিউস করার জন্য। আমরা বেসিক্যালি রেড হার্টের কোর্সটা করিয়ে থাকি এখানে। তো আমি মোহাম্মদ দিদারুল আলম। আমি আছি আপনাদের সাথে এই কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে। পুরো কোর্স কোর্সটিতে আপনাদেরকে হচ্ছে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের আসসালামু আলাইকুম স্যার, বলতেছি এখানে কি কি থাকবে কোর্সে? যে আসবে, একটু আমাদের স্লাইড গুলাতে কভার করবে, একটু অপেক্ষা করেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা। তো আমি আপনাদেরকে হচ্ছে রেড হার্টের বিভিন্ন ধরনের টুলস নিয়ে আমরা আলোচনা করব। আর রেড হার্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের যে টুলস গুলা আমরা প্রোডাকশন এনভায়রনমেন্ট আমাদের ব্যবহার হয়, সে সকল টুলস গুলা নিয়ে আমি আলোচনা করব। আমি বর্তমানে আছি হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিভিতে। আমি এজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি এখানে। আপনাদের এখানে আজকে রেড হার্ট এন্টারপ্রাইজ লিনাক্স RHEL 10 ভার্সন নিয়ে আপনাদেরকে এখানে আলোচনা করা হবে আর কি। তো রেড হার্টের লেটেস্ট যে ভার্সনটা এখন 10। 10 হচ্ছে অল্প কয়েকদিন আগে রিলিজ হয়েছে। আর 9 এর আগে ছিল 9 ভার্সন। রেড হ্যাট হচ্ছে 3 বছর অন্তর অন্তর এক একটা আপডেট দিয়ে থাকে আর কি। তো লাস্ট 9 3 ইয়ার্স চলছে, এখন হচ্ছে 10 ভার্সন চলে আসছে। তো 10 ভার্সন এখনো প্রোডাকশনে যায় নাই। এটা হচ্ছে বেটা ভার্সনই আছে, প্রোডাকশনে যাবে। এটাই। তো আমি আমি কি শুরু করব? হ্যাঁ স্যার, শুরু করেন শুরু করেন। কোর্সের শুরুতে আমরা একটু একটা বিষয় নিয়ে আমরা এখানে একটু আলোচনা করি। আমরা সবাই জানি আসলে আমরা লিনাক্স শিখতে এসেছি। সো আসলে লিনাক্সটা কি, আমরা সবাই জানি লিনাক্সটা কি, কেন। এই বিষয়গুলো যদি আমাদের একটু বেসিক বা যদি আপনাদেরকে ধারণা দিই, তাহলে আমার মনে হয় সবার জন্যই হয়তো সুবিধা হবে আর কি বোঝার সাথে। আমরা লিনাক্স বলার আগে, তার আগে কয়েকটা টার্মস আছে, সেই টার্মস গুলো নিয়ে আমরা একটু যদি আলোচনা করি শুরুতেই। লিনাক্স একটু পরে। আমরা আগে অপারেটিং সিস্টেমটা কি সেটা একটু বুঝি। ওএস আমরা সবাই জানি, ওএস জানি আমরা সবাই। উইন্ডোজের সাথে ফেমিলার আমরা। উইন্ডোজ 10, উইন্ডোজ 11 বা উইন্ডোজ সার্ভার 2016, 19, 22, 25 আমরা সবাই জানি। তো আমরা ধরেন আর সবচেয়ে বেশি পরিচিত ওএস এর সাথে আমরা যেই ওয়ার্ক স্টেশন গুলা ব্যবহার করি সেখানে হচ্ছে গিয়ে আম, আমরা উইন্ডোজের সাথে খুবই পরিচিত। সো উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটা গ্রাফিক্যাল এনভায়রনমেন্টে সেটাকে ব্যবহার করা হয়। সেম এখানে আমরা আজকে লিনাক্সের কথা বলতেছি, লিনাক্সও কিন্তু একটা অপারেটিং সিস্টেম। সো এই জন্য এখানে অপারেটিং সিস্টেমটা কি এই জন্য বলা হয়েছে। আমি দুইটাকে এক্সাম্পল হিসেবে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যেহেতু আমরা উইন্ডোজের সাথে সবাই পরিচিত, সেই জন্য উইন্ডোজের এক্সাম্পলটা এখানে নিয়েছি, যদি আমরা এখানে লিনাক্সের ক্লাস করতেছি। কিন্তু দুইটাই কিন্তু অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমটা হলো একটা সিস্টেম সফটওয়্যার, যেটা হচ্ছে আপনার যে কম্পিউটার সিস্টেমের যে পূর্ণাঙ্গ একটা কম্পিউটার হতে গেলে যা যা দরকার হয়, যে সিপিইউ মেমোরি, হার্ডওয়্যারের যে সিপিইউ মেমোরি, নেটওয়ার্ক, স্টোরেজ, যা যা আছে, এই সকল রিসোর্স গুলা যে কম্পিউটার হার্ডওয়্যার আছে, সেই কম্পিউটার হার্ডওয়্যারের জন্য একটা সফটওয়্যার তৈরি করতেছে, যে সফটওয়্যারটাকে বলতেছে সিস্টেম সফটওয়্যার। এবং এই সিস্টেম সফটওয়্যারটা মাধ্যমে হচ্ছে আমরা কম্পিউটার সিস্টেমটাকে কন্ট্রোল করে থাকি। যে ওই কন্ট্রোল করার পরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য, আমরা যে উদ্দেশ্যে কম্পিউটার সিস্টেমটাকে ব্যবহার করি, সেই কম্পিউটারের
মাধ্যমে আমরা আমাদের যে সার্ভিসগুলো আছে, কমন সার্ভিসগুলো আমরা পেয়ে থাকি আর কি। এখন আসেন আমরা অপারেটিং সিস্টেম বুঝলাম যে ঠিক আছে এটা একটা সিস্টেম সফটওয়্যার। এখন এই সিস্টেম সফটওয়্যার পরে আরেকটা টার্ম চলে আসে, ইউনিক্স অপারেটিং সিস্টেম, ইউনিক্স। তো ইউনিক্সটা কি? ইউনিক্স হচ্ছে একটা এক ধরনের একটা অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমটা হচ্ছে গিয়ে মাল্টিটাস্কিং। আমাদের কম্পিউটার সিস্টেমের শুরু দিকে যে মুন্ডা সমস্ত মস্তিষ্কের অপারেটিং মিলে সিস্টেমগুলো ছিল মানে আমি সেখানে চিন্তা করি এখন সেই কম্পিউটার এই সিস্টেমে চাষার অবস্থা আমি যখন মাল্টিটাস্কিংটা ছিলাম, ছিল। ছোট ছিলাম, তখন ওইভাবে তো বুঝতাম এখন না। আমাদের এই এই এখন মাল্টিটাস্কিং এর বুঝতে জন্য পারছি। আমাদের একটা প্রথম মনে সিস্টেম করতাম না সফটওয়্যার বিএনপি তৈরি করা করলে হয়েছে। মনে হয় ভালো, এখন এই বিএনপি সিস্টেম সফটওয়্যারের মধ্যে হচ্ছে মাল্টিটাস্কিং আছে, মাল্টি ইউজার কম্পিউটার আছে, এরকম একটা সিস্টেম তৈরি করছে, সেটাকে আমরা বলতেছি ইউনিক্স অপারেটিং সিস্টেম। এটা কে তৈরি করছে? এটা তৈরি করছে হচ্ছে যে বেল ল্যাবরেটরিতে 1969-এ কেন থমসন অ্যান্ড ড্যানিস রিসি এবং তাদের টিম বা অন্যরা মিলে একটা অপারেটিং সিস্টেম তৈরি করছে। সেটাকে আমরা বলি AT&T ইউনিক্স। এই AT&T ইউনিক্সটা হচ্ছে বেল ল্যাবরেটরি রিসার্চ সেন্টারে তৈরি করা হয়েছে। এটার উদ্দেশ্য, এটা একটা অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমটা মাধ্যমে আমরা কম্পিউটার সিস্টেমটাকে পরিচালনা করতেছি। এটা হলো ইউনিক্স অপারেটিং সিস্টেম। এখন আসেন লিনাক্স। যখন আমরা ইউনিক্স অপারেটিং সিস্টেমটা তৈরি করেছি, এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা ছিল প্রোপ্রাইটারি সফটওয়্যার, এখনো প্রোপ্রাইটারি সফটওয়্যার। আমরা এই প্রোপ্রাইটারি সফটওয়্যার মানে আমরা যেমন উইন্ডোজ ব্যবহার করতে গেলে লাইসেন্স পারচেস করে কিনতে হয় আর করে ব্যবহার করতে হয়। আমরা পাইরেটেড করি, সেটা হচ্ছে ডিফারেন্ট থিং। কিন্তু উইন্ডোজের লাইসেন্স আছে, আমরা যদি লাইসেন্স পারচেস করি তাহলে কি হচ্ছে, কার থেকে কার লাইসেন্স পারচেস করতেছি? উইন্ডোজ যেই ইনকর্পোরেশন আছে সেখান থেকে আমরা লাইসেন্স পারচেস করি। তো ইউনিক্সটাও সেম এরকম। ইউনিক্সটা যখন আপনি ইউজ করতে চান, আপনি হচ্ছে ওইটা হার্ডওয়্যার বেস, আপনি হার্ডওয়্যার যদি পারচেস করেন তাহলে আপনি ইউনিক্সের লাইসেন্স আপনি পারচেস করতে পারবেন। তো ওইটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, ইউনিক্স অপারেটিং সিস্টেম। সো লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম, লাইক ইউনিক্স অপারেটিং সিস্টেম, কিন্তু এটা হচ্ছে ওপেন সোর্স। এটা যে আপনি আপনার মন চাইলে ইউনিক্স ব্যবহার করতেন, সেটা কিন্তু আপনি পারলেন না। তো আপনি যেহেতু ইউনিক্স ব্যবহার করতে পারতেছেন না, এই ইউনিক্স ব্যবহার করার জন্য আপনার একটা সফটওয়্যার, একটা সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়, যেটার নাম দেওয়া হয়েছে লিনাক্স। এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা হচ্ছে গিয়ে ওপেন সোর্সের জন্য। এই যে আমরা আজকে রেডার শিখতে আসছি, সেটা কিন্তু ওপেন সোর্স। যদি এই লিনাক্স যদি না আসতো, ওপেন সোর্স যদি না আসতো, তাহলে আমরা হয়তো আজকে এই এই প্ল্যাটফর্ম বা এইভাবে নাও আসতে পারতো বা অন্যভাবে আসতো। তো এই হচ্ছে গিয়ে লিনাক্স অপারেটিং সিস্টেম। তো লিনাক্স 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 অপারেটিং সিস্টেম হচ্ছে গিয়ে আপনার আহ, সকল ধরনের যে ইউনিক্স অপারেটিং, কিন্তু আপনি চাইলে একটা ল্যাপটপে ডেপ্লয় করতে পারবেন না। একটা ছোট হার্ডওয়্যার, একটা ডেস্কটপ বা একটা মিনি পিসি আপনি পারচেস করে নিয়ে আসছেন, সেখানে কিন্তু আপনি ইউনিক্স অপারেটিং সিস্টেম ডেপ্লয় করতে পারবেন না। ইউনিক্স অপারেটিং সিস্টেম ডেপ্লয় করার জন্য আপনাকে ইউনিক্স অপারেটিং সিস্টেমের হার্ডওয়্যার এনভায়রনমেন্ট আছে, সেই হার্ডওয়্যারে ডেপ্লয় করতে হবে। সেটা আলাদা আছে, আমাদের পরবর্তী টপিকসে আসবে, আমাদের ডে বাই ডে ক্লাসের মধ্যে আমরা বলবো। আচ্ছা, আর ইউনিক্স অপারেটিং সিস্টেমটা কি? আপনি চাইলে আপনার ল্যাপটপে ইনস্টল করতে পারবেন, আপনি চাইলে আপনার মোবাইলে, যে আপনি মোবাইল ডিভাইসটা ইউজ করতেছেন, আপনার মোবাইলে কিন্তু ব্যাকএন্ডে কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেমে লিনাক্স কার্নেল দেওয়া আছে, ওপেন সোর্সের। তো তো স্যার এই আমার একটা বিষয়গুলো, প্রশ্ন ছিল, ইউনিক্স ইটার মানে কাজ কি ছিল? ইউনিক্স যেমন অপারেটিং কি সিস্টেম, ইউনিক্সটাও কিন্তু একটা লিনাক্স অপারেটিং আমরা সিস্টেম। হচ্ছে হ্যাকিং এর জন্য ইউজ করি বা ইথিক্যাল হ্যাকিং এর জন্য, ইউনিক্সটা না কি না, জিনিস? আপনি ইউনিক্স ইউনিক্স যেটা ইথিক্যাল হ্যাকিং এর জন্য কালি ইউজ করেন, সেটা বলছেন না আপনি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। কালি কিন্তু ইউনিক্স অপারেটিং সিস্টেম না, কালি হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম, সেটাই আমি বলতেছি। আমি এটা নিয়ে আলোচনা করতেছি যে আপনার কালি কি করতেছেন, আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করতেছেন, এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। কিন্তু আপনি যখন এটা লিনাক্স অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলে তৈরি করা, এই লিনাক্স কার্নেলের বিভিন্ন ডেভিয়েশন আছে, আমরা পরবর্তীতে আসতেছি। সো ইউনিক্স অপারেটিং সিস্টেম হচ্ছে হার্ডওয়্যার প্রপার্টি। আপনি যা প্রপার্টি থেকে হার্ডওয়্যার পারচেস করেন, সে পর আইবিএম থেকে যদি হার্ডওয়্যার পারচেস করেন, আপনি যদি হচ্ছে এইচপি থেকে হার্ডওয়্যার পারচেস করেন, তা আইবিএম যদি হার্ডওয়্যার পারচেস করেন, সেটা হচ্ছে AIX।
আপনাকে AIX ইউনিক্স প্রোভাইড করবে। এসপি করলে এসপি ইউএক্স। এরকম আরো অর্গানাইজেশন আছে যিনারা হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম দেয়, সেটা আপনাকে কিনতে হচ্ছে। কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা অপারেটিং সিস্টেম যেটা ওপেন সোর্স, যেটা আপনাকে কিনতে হচ্ছে না, যেটা কমিউনিটি ডেভেলপ একটা অপারেটিং সিস্টেম, যেটা আপনার সকল ধরনের কম্পিউটারের মধ্যে রান করে। সার্ভার বলেন, সার্ভারও রান করবে, আপনার মিনি পিসি বলেন, ল্যাপটপ ডেস্কটপ বলেন, মেইন ফ্রেম, মোবাইল ডিভাইস, এমবেডেড ডিভাইস, ইটস এন্ড এভরিথিং এসে সাপোর্ট করে। এভাবে এটাকে ওপেন সোর্সে তৈরি করা হয়েছে। এবং এটা প্ল্যাটফর্মের কথা যদি বলি, সেটা হচ্ছে x86, মানে 32 64 বিট ARM আর্কিটেকচার, SPRC, মানে সকল আর্কিটেকচার সেটা সাপোর্টেবল। সো এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম, যেটা এটা হচ্ছে তার বিউটি। লিনাক্স অপারেটিং সিস্টেমের বিউটি হচ্ছে এটা, যেটা সকল জায়গায় রান করে, সব কিছুতে চলে সেটা। আর এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা কেন, সেটা হচ্ছে গিয়ে এই যে হোয়াই লিনাক্স ইজ ইম্পর্টেন্ট ইন ফিউচার সাইবার সিকিউরিটি। এই যে ভাই সুন্দর একটা কথা বলছেন, যে কালি লিনাক্স এর কথা বলছেন। কালি লিনাক্স কিন্তু এটা সাইবার সিকিউরিটি একটা ওপেন সোর্সের টুলস। আজকে যদি এই ওপেন সোর্সের যদি কালি লিনাক্সের টুলস যদি না থাকতো, তাহলে আমরা অনেক কিছুই করতে পারতাম না। সো এই আমাদের লিনাক্স আমাদের সিকিউরিটির দিক থেকে নেক্সট যে ট্রেন্ড আসতেছে, আপনি যদি সিকিউরিটি ইঞ্জিনিয়ার না হন, সিকিউরিটি টার্মস গুলো যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যাবেন। সো সেই অনেকটা পিছিয়ে যাবেন। সো এখানে এটাই বলা হচ্ছে যে আপনি যখন লিনাক্স অপারেটিং সিস্টেমটা শিখবেন, এটা আপনার ফিউচার সিকিউরিটিতে কিভাবে ইফেক্ট পড়তেছে। যে আপনি এটা ওপেন সোর্স, আপনি লিনাক্সটা কি ওপেন সোর্স, আপনি আপনার মতো করে যেভাবে মন চায়, আপনি যেই ধরনের টুলস চান, আপনি সকল টুলস আপনি ব্যবহার করতে পারতেছেন। আপনি হচ্ছে যে ধরেন আপনি সিম্পলি যদি বলি এনম্যাপ এর কথা বলি, আপনি যদি বলি আপনাকে হচ্ছে আর সাব ডোমেন ফাইন্ডারের কথা বলি, আপনাকে যদি বলি আমি হচ্ছে বা এরকম আরো লটস অফ অনেক টুলস আছে যেগুলো আপনাকে সিকিউরিটিতে ব্যবহার করতে পারবেন। লিনাক্সটা হচ্ছে ট্রান্সপারেন্সি, ওপেন সোর্স, একবারে ইচ এন্ড এভরিথিং লিনাক্সের সোর্স কোড থেকে শুরু করে আপনি সকল কিছু আপনি ট্রান্সপারেন্ট, আপনি সকল কিছু আপনি দেখতে পাবেন। তো সকল কিছু আপনার এখানে ভিজিবিলিটি, আপনি চাইলে আপনার মতো করে আপনি মডিফাই করতে পারেন। আপনি যদি বলেন যে না, ওপেন সোর্স একটা কার্নেল আপনার মতো করে ডেভেলপ করবেন, আপনার নাম দিবেন, নাম দিয়ে ওটাকে রান করবেন, ইটস পসিবল। কারণ এখানে সকল কিছু হচ্ছে ওপেন থাকে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে যেহেতু সবকিছু ওপেন, তা আপনি যদি কোনো ভার্নাবিলিটিস থাকে, যেহেতু কমিউনিটি ডেভেলপ, আপনি ইজিলি এইটার যে ভার্নাবিলিটিস গুলো আইডেন্টিফাই হয়, এবং আপনি ওটাকে আপনাকে ইজিলি আপনি ওটা হচ্ছে রিজলভ করতে পারবেন। কোলাবোরেশনের কথা যেটা বলছি, যে ওই যে যেটা ওপেন সোর্সে বলছে, কোলাবোরেশন এটা ব্যবহার করা হয় আর কি। তো এটা গেল কোলাবোরেশন। তারপর হচ্ছে যে আপনার লিনাক্সের মধ্যে এই যে আমরা সিকিউরিটির কথা বলতেছি, এখানে কেন এটা এত, তো লিনাক্সের এসি লিনাক্স নামে একটা ফিচার আছে। তারপর হচ্ছে এফ আর্মও আছে। এইটা হচ্ছে কি ফাইল বেজ, আপনি আপনার যে কন্টেন্ট আছে বা আপনার যে এটা হচ্ছে ফাইল বেজ একটা সিকিউরিটি, যেখানে হচ্ছে কি আপনি সিকিউরিটি এমন ভাবে ইস্টাবলিশ করবেন, যেখানে আপনি আপনি কি করতে পারবেন, যে সহজেই আপনি আপনার সিস্টেমটাকে সিকিউর করতে পারবেন। আপনি আপনার সিস্টেমে যে পারপাসে রান করতেছেন, শুধুমাত্র সেই পারপাসে আপনি এখানে রান করতে পারবেন, অন্য কোনো কিছু এখানে ইয়া করতে পারবেন না। তারপর ফাইল কন্ট্রোল আছে। তো এখানে হচ্ছে কি আপনার লিনাক্সের এসি লিনাক্সের কথা বলছি, ফায়ারের কথা বলছি, আপনি ইউজার পারমিশন আছে, আপনি এর অনেক অনেক কিছু অনেকগুলা সিকিউরিটি টুলস আছে, যেটা দিয়ে আপনি আপনার সিস্টেমটাকে হার্ডেনিং করতে পারবেন, যেটা ওপেন সোর্সে করা পসিবল। আপনি চাইলে আমি আমি যদিও এখানে লিনাক্সের ট্রেনার হিসেবে এসেছি, হয়তো অনেকে বলবে যে লিনাক্সের গুণগান গাচ্ছি, কিন্তু এটা বাস্তব। উইন্ডোজের যে সমস্ত সিকিউরিটি ইস্যু আছে, যে সমস্ত সিকিউরিটি ল্যাগিংস আছে, লিনাক্স অপারেটিং সিস্টেমে সেই সেই ল্যাগিংস গুলা নাই। সেগুলা অতি দ্রুত খুব সহজে আপনি আপনার সিস্টেমটাকে কি করতে পারবেন, সিকিউর করতে পারবেন। সো আপনার সাইবার সিকিউরিটি থেকে, সাইবার অ্যাটাক থেকে যদি আপনি সিস্টেমকে রক্ষা করতে চান, কম্প্রোমাইজ থেকে আপনি যদি নিরবিচ্ছিন্ন সার্ভিস রান করতে চান, লিনাক্স অপারেটিং সিস্টেমের বিকল্প কোনো কিছু নেই। তারপর বলছে পেন টেস্ট, এই যে পেন টেস্টিং ডিস্টোর কথা বলছে ভাই, একটু আগে কালির কথা বলছে, এখানে দেখেন আপনি লিনাক্সের পেন টেস্টের জন্য আপনি কি কি করতে পারেন, কালি লিনাক্স ব্যবহার করতে পারেন। আপনি যদি পেন টেস্টার ইঞ্জিনিয়ার হন,
তাহলে আপনি কালি লিনাক্সটাকে ব্যবহার করতে পারবেন, প্যারট ব্যবহার করতে পারবেন, ব্ল্যাক এআরসি ব্যবহার করতে পারবেন, পেন্টো ব্যবহার করতে পারবেন। এরকম লর্ডস অফ আপনার সিকিউরিটি টুলস, থাউজেন্ড অফ সিকিউরিটি টুলস নিয়ে ডিস্ট্রিবিউশন তৈরি করা হয়েছে, যেখানে আপনি এই আপনার এনভায়রনমেন্টটাকে করতে পারবেন। কি করতে পারবেন? পেনিট্রেশন করতে পারবেন, ডিজিটাল ফরেনসিক করতে পারবেন, নেটওয়ার্ক স্ক্যানিং করতে পারবেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। তারপরে আমি আরো একটু আগে কিছু টুলস এর কথা বলছি, দেখেন লাইক এনএমএফ এর কথা বলছি, মেটাস্প্লয়েট আছে, ওয়ারশাক আছে, সোর্স নট আছে। তারপর এছাড়া আরো অনেক লটস অফ টুলস আছে, যেটা আপনি যখন লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন শিখবেন, শিখার পরে যদি সাইবার সিকিউরিটি যদি আপনি মুভ করতে চান, তাহলে আপনাকে এই জিনিসগুলো শেখানো হবে, এবং এই জিনিসগুলো তখন আপনি ইজিলি আপনি গ্রেপ করতে পারবেন, ইজিলি আপনি আন্ডারস্ট্যান্ড। ধরেন আপনি হঠাৎ করে মন চাইলো যে আপনি এখন সিকিউরিটি ইঞ্জিনিয়ার হবেন, আপনি উইন্ডোজ এক্সপার্ট, আপনি মন চাইলো সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে। আপনি যদি লিনাক্স না জানেন, সিকিউরিটিতে যাওয়ার পরে আপনি অন্ধকার ছাড়া কিছুই দেখবেন না। লিনাক্স, আপনি যদি সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে চান, লিনাক্স হচ্ছে প্রিরিকুইজিট। আপনি লিনাক্স জানলে দেন হচ্ছে, কারণ লিনাক্স কেন প্রিরিকুইজিট, কারণ হচ্ছে কি লিনাক্সের মধ্যে যে সিকিউরিটি টুলস গুলো আছে, সেই টুলস গুলো ওপেন সোর্স। আপনি এই সেম টুলস গুলা উইন্ডোজ এনভায়রনমেন্টে সকল টুলস আপনি পাবেন না। যার কারণে কি হচ্ছে, আপনি আপনার যে সিস্টেমের, আপনার যে সিকিউরিটি ইঞ্জিনিয়ারের অ্যাক্টিভিটিস রেসপন্সিবিলিটি আপনি ঠিকমতো করতে পারবেন না। এই জন্য লিনাক্স জানাটা খুবই জরুরি। তারপর আপনি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেন, যে আপনার লিনাক্সের হচ্ছে, লিনাক্স দিয়ে আপনি ধরেন ক্লাউডের কথা যদি বলি, বর্তমানে হচ্ছে এডাব্লিউএস ক্লাউডের কথা বলি, এজুর কথা বলি, তারপরে আপনার হচ্ছে ওরাকলের কথা বলি, জিসিপির কথা বলি। আপনার আহ, সকল ক্লাউডের বেজেই কিন্তু আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম দিয়ে ডেপ্লয় করা, সো এইটার বিকল্প আসলে কোনো কিছু নাই। তারপরে এখানে বলতেছে ওয়ার্কলোডের কথা, বলতেছে 80% অফ পাবলিক ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, যেটা যেটা রান করে লিনাক্স অপারেটিং সিস্টেমে। ঠিক আছে, লিনাক্স কার্নেলে আর কি। তারপরে আপনার হচ্ছে আইওটি ডিভাইস, এজ আইওটি ডিভাইস, যেহেতু এটা লাইট ওয়েট, সেহেতু অনেক অনেক ডিভাইস আছে যেখানে সে এই কার্নেলটা ব্যবহার করা হয়। আপনি যদি ডেভঅপস ডেভঅপস সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে চান, ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে আপনাকে লিনাক্স শিখতে হবে। লিনাক্স যখন শিখতে যাবেন, ডেভঅপস ইঞ্জিনিয়ার করতে গেলে আপনাকে ডকার জানতে হবে, কুবারনেটিস জানতে হবে, অ্যানসিবল জানতে হবে। এই ডকার, কুবারনেট, অ্যানসিবল এই সকল কিছু কিন্তু লিনাক্সের উপরে। ডকার উইন্ডোজে চলে, কিন্তু ডকার কুবারনেটিক্স যেটা এটা হচ্ছে, যদি আপনি লিনাক্স জানেন, এটাকে আপনি ইজি ওয়ে আপনি এটাকে রান করতে পারবেন। আচ্ছা, কনফিডেন্সিয়াল কম্পিউটিং এর কথা যদি এখানে বলি, এখানে হচ্ছে গিয়ে লিনাক্সের যে কনফিডেন্সিয়ালিটি, যেটা এইটা অন্য কোথাও আসলে আর নাই। আপনি আপনার সিস্টেমটাকে এমন ভাবে সিকিউর করতে পারবেন, এমন ভাবে ডেটাগুলো আপনি প্রোটেক্ট করতে পারবেন, যেটা অন্য কোথাও করতে পারবেন না। সাপ্লাই চেঞ্জের কথা বলছে, টার্গেট অ্যাটাকের কথা বলা হয়েছে, এখানে অনেকগুলো টুলস এর কথা বলা হয়েছে। যাই হোক, এবার আসেন, আমরা লিনাক্স, বারবার লিনাক্স বলতেছি, লিনাক্স বলতেছি, লিনাক্সের মাসে আসলে কি আছে? তো লিনাক্সের এখানে একটা আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে, সেটা হচ্ছে লিনাক্সকে বিভিন্ন ধরনের ডিস্ট্রো দিয়ে ভাগ করা আছে, বা ডিস্ট্রিবিউশন দিয়ে ভাগ করা হয়েছে। ফেডোরা বেজ আছে, তারপর হচ্ছে ডেবিয়ান বেজ আছে, এরকম আর ডিস্ট্রো আছে। সো আপনি লিনাক্সের নাম যদি আপনি দেখেন, রেড হ্যাট আছে, এআরসি আছে, ওবুন্টু আছে, কালি আছে, ডেবিয়ান আছে, রকি আছে, সুসি আছে, ওরাকল লিনাক্স আছে। তো এখানে ধরেন আপনি যদি একটা লিনাক্স শিখতে পারেন, ধরেন আমাদের যদি রেড হ্যাট শিখেন, আপনি রেড হ্যাট শিখলে আপনি কি করতে পারবেন? আপনি রেড হ্যাট শিখলে আপনি ওরাকল লিনাক্সটা আপনি 100% আপনার শিখা হয়ে যাবে। মানে এটা দুইটাই ফেডোরা বেস ডিস্ট্রিবিউশন। এবার আসেন, আপনি যদি রেড হ্যাট শিখেন, তাহলে আপনি ডেবিয়ানের 70%, কালির 70% সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। কারণ কি 30% ডিফারেন্ট থাকে, যেমন ওইটা সিকিউরিটির কিছু ডিফারেন্স আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার সফটওয়্যার বা প্যাকেজেস এর ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। তো এগুলো হচ্ছে আলাদা আর কি, ওগুলো আলাদাভাবে আপনি দেখবেন, আমার একটা প্রশ্ন ছিল স্যার। 70%ই এই আপনাকে কাভার হয়ে যাবে। জি। রেড হ্যাট আর কালির মধ্যে পার্থক্য কি? যেমন কি আমরা হচ্ছে রেড পেনিট্রেশন টেস্টিং এর হাটটাকে জন্য হচ্ছে মূলত ফেডোরা বেস কালি শিখবো। ডিস্ট্রিবিউশন, কালি হচ্ছে যে ডেবিয়ান বেস ডিস্ট্রিবিউশন। দুইটার মধ্যে সেম, তবে কিছু দুইটার মধ্যে 70% কমন। যে ডিফারেন্স হচ্ছে 30%, সে 30%-এর নামই আমি একটু আগে বলছি। যে আপনি যদি কোনো সফটওয়্যার ম্যানেজ করতে যান, রেড হাটের সফটওয়্যার ম্যানেজ হচ্ছে ডিএনএফ বা আরপিএম, ডট ডট এক্সটেনশন হচ্ছে আরপিএম, রেড হাট আরপিএম, রেড হাট প্যাকেজ ম্যানেজমেন্ট ম্যানেজার। আর কালিতে হচ্ছে গিয়ে ব্যবহার করে এপিটিকে।
তারপর হচ্ছে রেড হ্যাটে যদি আপনি বলেন সেখানে ফায়ারওয়ালের জন্য আইপি টেবিল বা হচ্ছে গিয়ে ফায়ারওয়ালটি ব্যবহার করা হয়। কালিতে আপনার হচ্ছে বা আপনার ডেবিয়ানে ব্যবহার করা হচ্ছে গিয়ে ইউএফডব্লিউ। তো এরকম কিছু টুলস এর ডিফারেন্স আছে যে যার যার কারণে হচ্ছে দুইটা 30%, দুইটার আর্কিটেকচারের দিক থেকে একটু ডিফারেন্ট। বাকি সকল লিনাক্স কার্নেলের কমান্ডগুলা সেম। আপনি কোন একটা ফাইল কন্টেন্ট যদি দেখতে চান, রেড হ্যাট ও এলএস কমান্ড, কালিতে দেখতে চাইলে কালিতে এলএস কমান্ড। কিন্তু আবার রেড হ্যাটে যদি একটা নেটওয়ার্ক কনফিগার করতে চান, সেটা হচ্ছে এনএমসিএলএ দিয়ে করতে পারেন। আবার আপনি হচ্ছে কি এই ইয়ে দিয়ে নেটওয়ার্ক ম্যানেজার দিয়ে আপনি করতে পারেন। আবার হচ্ছে এনএমটিইউ দিয়ে করতে পারেন। আবার কালিতে যখন আপনি যাবেন আইপি বসাইতে, নেটওয়ার্ক বসাইতে, তখন ওইখানে আপনাকে কি কি করতে হবে? আপনাকে হচ্ছে ওয়াইএমএল ফাইলের মধ্যে যা বলতে হবে, সেটাকে নেট প্ল্যানের মাধ্যমে আপনাকে করতে হবে। So, এই যে বেসিক কিছু ডিফারেন্স আছে সেটা এখানে হচ্ছে দুইটার মধ্যে আর কি। তো যখন আপনি লিনাক্স রেড হ্যাট শিখবেন, রেড হ্যাট শিখার পরে আপনার যে ডিফারেন্স গুলো আছে আপনি অটোমেটিকলি তখনই আপনি বুঝতে স্যার পারবেন। এখানে স্টুডেন্টরা তো অ্যাডভান্স না, ওরা বুঝতে পারবে না আর কি, যার জন্য এখন আমার একটা কোশ্চেন হচ্ছে স্যার, মেইনলি আমরা রেডেরটা কেন শিখবো, মানে এটা আমাদের জব পারপাসে কি এইটার উপকার? এই কোশ্চেন আনসারটা আমার পরবর্তী স্লাইডে আছে, আমি আপনাকে আনসারটা দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, হোয়াই লিনাক্স, হোয়াই আরএসসিএস। আরএসসিএস এ মানে কি? রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। কেন আমরা লিনাক্স, কেন আমরা এই আরএসসিএস এ? সো এইটা হচ্ছে গ্লোবাল এবং লোকাল ডিমান্ড। আপনি আপনি যদি মনে করেন যে এটা আপনি একটা সিস্টেম অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন, সেই অপারেটিং সিস্টেমের আপনি ওইএম থেকে, যিনি অপারেটিং সিস্টেম তৈরি করছে, যারা যে অর্গানাইজেশন, তাদের কাছ থেকে আপনি সাপোর্ট নেবেন। তাহলে আপনি এই একমাত্র সাবস্ক্রিপশন বেজ রেড হার্ট অপারেটিং সিস্টেম আছে, যেখানে আপনি চাইলে রেড হার্ট ইনকর্পোরেশন থেকে সাবস্ক্রিপশন পাই। এটাকে লাইসেন্স বলে না, এটাকে বলে সাবস্ক্রিপশন। আপনি যদি সাবস্ক্রিপশন পারচেস করেন, তাহলে আপনি রেড হার্ট থেকে সরাসরি আপনি কি করতে পারবেন? সাপোর্ট নিতে পারবেন। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে গ্লোবাল রিকগনাইজেশন আপনি করতেছেন, যে আপনি আপনি আপনাকে নিজের আপনার স্কিল কম্পিটেন্সি আপনি যদি করতে চান, তাহলে আপনি একমাত্রই রেড লিনাক্স অপারেটিং সিস্টেমের এক্সাম, অফিসিয়াল এক্সাম আছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, যে আপনি গ্লোবালি বলতে পারবেন যে হ্যাঁ আমি লিনাক্স জানি, আমি লিনাক্সে সার্টিফাইড। আপনার উবুন্তুর কোনো অফিসিয়াল কোনো সার্টিফিকেট নাই, ঠিক আছে? তারপরে আপনার কালির কি অফিসিয়াল কোনো সাপোর্ট আছে? অফিসিয়াল কোনো সার্টিফিকেশন নাই। সো রেড হ্যাটের এই আরএসসিএস এ রেড হ্যাটেরই সার্টিফিকেশন আছে। তারপরে এখানে বলতেছে 96% সার্ভার্স ইন টপ 1 মিলিয়ন ওয়েবসাইট রান অন লিনাক্স। একবার স্ট্যাটিস্টিকটা চিন্তা করেন, ওয়ার্ল্ডের যেটা আমাদের বর্তমান যে বর্তমান যে গ্লোবাল যেই ডিজিটাল যে যুগ, সেই যুগের আমরা 96% আমাদের ওয়েব ওয়েব সার্ভিস রান করে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। আপনি ইমাজিন করতে পারবেন? গুগল বলেন, এডাব্লিউএস বলেন, মেটা বলেন, নাসা বলেন, আরো উম, বাংলাদেশে মোস্ট অফ দা যে সমস্ত ব্যাংকের সিবিএস কোর ব্যাংকিং আছে, সব জায়গায় কিন্তু লিনাক্স ব্যবহার করা হয়। স্যার আমার আর একটা প্রশ্ন ছিল। স্যার এই মানে সবখানে তো দেখা যায় হচ্ছে কালিতে ব্যবহার করে, রেড হাত তো তেমন দেখা যায় না। রেড হার্ট হচ্ছে, রেড হার্ট দেখা যায় না, এটা আপনি ভুল বলছেন। গত শুক্রবারও হচ্ছে গিয়ে স্কোয়ার স্কোয়ার নাম তো জানেন নেই। স্কোয়ার ইনফরমেটিক্সে হচ্ছে তারা দুইটা সাবস্ক্রিপশন পারচেস করেছে রেড হার্টের। ওরা রেড হার্ট ওইখানে ডেপ্লয় করতেছে। হয়তো আপনি জানেন না, কারণ আমরা ওপেন সোর্সের সবচাইতে বেশি ব্যবহার হয় হচ্ছে গিয়ে উবুন্টু, যেটা আগে ব্যবহার করা হয়েছে স্যান্টোস। স্যান্টোসের কিছু অফিসিয়াল ইয়ার কারণে, তাদের অফিসিয়াল ইস্যুর কারণে তারা হচ্ছে এটাকে ডিসকন্টিনিউ করেছে, যার কারণে ম্যাক্সিমাম সার্ভার মাইগ্রেশন হয়ে চলে আসছে উবুন্টু লিনাক্সে। কালি লিনাক্সে কোনো প্রোডাকশন সার্ভার রান হয় না, কালি লিনাক্সে সিকিউরিটি প্যানিটেশন টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়। আমি যদি ভুল না বলে থাকি। সো আপনি হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ডেভঅপস বলেন, ক্লাউড ইঞ্জিনিয়ারিং বলেন, আপনার সাইবার সিকিউরিটি বলেন, সব জায়গায় কিন্তু আপনার অপরচুনিটি আছে এই লিনাক্স শেখার পরে। ভাই আমার একটু এবার আছে কোশ্চেন ছিল। স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন। হ্যাঁ, এই যে আপনি যেটা বললাম যে আপনি কেন লিনাক্স শিখবেন, হ্যালো কেন ভাই, রেড আমার হ্যাট। একটা কোশ্চেন ছিল। আমি আপনাদের কোশ্চেনগুলো নিব, আমি আমার স্লাইডটা শেষ করে আপনাদের প্রত্যেকের কোশ্চেন নেব, কারো কোশ্চেন আমি বাদ দেবো না, ঠিক আছে? আপনি একটু নোট করে রাখেন যে আপনি কি কোশ্চেনটা করবেন। তো
তো আমরা ভাই কোশ্চেন করেছিলেন যে আমরা কেন রেড হ্যাট আসছি, আসলে রেড হ্যাট আমার কি দরকার, রেড হ্যাট ছাড়া তো আমি উবুন্টু তো শিখতে পারতাম। এখন আমরা উবুন্টু শিখতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু উবুন্টু শেখার পরে আপনি যদি বলেন যে ভাই আমি একটা ভেন্ডর এক্সাম দেবো, আমার একটা সার্টিফিকেট দরকার, আমি যে লিনাক্স জানি, আমার অফিসে আমার বলতে হবে লিনাক্স জানি, আবার অথবা আপনি দেশের বাইরে চলে যাবেন, গ্লোবালি আপনি বাংলাদেশে বসে এক্সাম দিয়ে গেলেন, আপনি বাইরে এই যে এই কোর্সটা করলেন, এই সার্টিফিকেশন একটা ভ্যালু দরকার, সেটার জন্য হচ্ছে রেড হ্যাট, যেটা অন্য কোনো লিনাক্সে নাই। আপনি রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যখন হবেন, তখন গ্লোবালি যে কোনো জায়গায় আপনি এটা আপনার সার্টিফিকেটটাকে শো করতে পারবেন এবং আপনাকে এটাকে মূল্যায়ন করবে যে হ্যাঁ, রেড হার্ট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মানে সে লিনাক্স জানে, লিনাক্স শিখে, লিনাক্স পরীক্ষা দিয়ে পাশ করে দেন সে সার্টিফাইড ইঞ্জিনিয়ার, সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে। তো লিনাক্সের এরকম অনেকগুলো এক্সাম আছে। আপনি একটা এক্সাম দিলেন, সেটা সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হলেন, সেকেন্ড এক্সাম দিলেন সার্টিফাইড ইঞ্জিনিয়ার হলেন, তারপর হচ্ছে যে বিভিন্ন সার্ভিসের স্পেশালিটিস হলেন, স্টোরেজ আছে, আপনি ভার্চুয়ালাইজেশন আছে, আপনার ডকার আছে, কন্টেইনার আছে, তারপর আপনার সিকিউরিটি আছে, ক্লাস্টারিং আছে, এরকম অনেকগুলা এক্সাম আছে। আপনি যদি ম্যাক্সিমাম 7টা এক্সাম দেন, তাহলে আপনি রেটার সার্টিফাইড আর্কিটেক্ট, যেটা সর্বোচ্চ লেভেলের আপনি ভ্যালু পাবেন। তো এইটা হচ্ছে রেড হার্ট, এই হচ্ছে রেড হার্টের আমাদের কোর্স কারিকুলাম। এখানে আমরা কি কি আসলে পাবো আর কি, আমরা এখানে বেসিক্যালি আমাদের এখানে কাভার হবে হচ্ছে এই দুইটা কাভার হবে, রেড হার্ট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নোটেশনটা নেই। আমাদের রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মূলত এই দুইটা কোর্স নিয়ে এটাকে ডিজাইন করা হয়েছে। একটা হচ্ছে অ্যাডমিন 1 আর একটা হচ্ছে অ্যাডমিন 2। অ্যাডমিন 1 এবং অ্যাডমিন 2, এই অ্যাডমিন 1 অ্যাডমিন 2 এর মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা এই আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে। অ্যাডমিন 1 এর যে কোর্স কোড, সেই কোর্স কোড হচ্ছে গিয়ে RH1124। এইটাতে হচ্ছে আমরা অফিসিয়ালি রিকমেন্ডেড করা হচ্ছে 5 ডেজ, কিন্তু আমরা আমাদের এখানে আমাদের আওয়ারলি আমরা পার ডে 2 আওয়ার্স করে আমরা ক্লাস নিব, সো ওইটা যার কারণে আমাদের 20 থেকে 25টা আমাদের টোটাল ক্লাস লাগবে। টোটাল মিলে এটা এখানে 10টার মতো এখানে ক্লাস লাগবে, এখানে হচ্ছে যে 10 10 12টার মতো ক্লাস লাগবে। এটা হচ্ছে রেড হার্টের অ্যাডমিনিস্ট্রেশন 2। এখানে আমরা বিভিন্ন ধরনের টুলস নিয়ে আলোচনা করব, কিভাবে একটা ফাইল এডিট করে, ভিউ করে, মডিফাই করে, আপডেট করে, পারমিশন ডিলিট করে, আমরা এই জিনিসগুলো শিখবো। আর এখানে এসে আমরা কিছু ফিচার শিখবো, সার্ভিস শিখবো, যেমন আমরা ওয়েব সার্ভার শিখবো, আমরা এনএফএস সার্ভার শিখবো, আমরা ফায়ার শিখবো, আমরা তারপর হচ্ছে গিয়ে এই আমরা হচ্ছে গিয়ে সিস্টেমের সার্ভিসটাকে ম্যানেজ করা শিখবো। এরকম লটস অফ টুলস আছে এখানে। বিলিভ ইট অর নট, লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের যে কোর্সটা ডিজাইন করা হয়েছে, এই কোর্সটা যদি কেউ মনোযোগ দিয়ে করে, ভালোভাবে যদি করে, আমার মনে হয় না লিনাক্সে তার আর সেকেন্ড করলে মানে এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আর কোনো কোর্স করার দরকার হয়। স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার এখানে হচ্ছে ইউটিউবে অনেক ভালো ভালো রিসোর্স হচ্ছে থেকে যায়, মানে অনেক রিসোর্স আছে যেগুলো মানে কি রেড হ্যাট নিয়ে মানে কি শিখাই, কিন্তু আপনাদের এটা কেন আমরা শিখবো, এটা একটা প্রশ্ন থেকে যায়। আপনি কি আমি আপনার প্রশ্নের একটাই আনসার দেবো, আমি বেশি কিছু আনসার দেবো না। আপনি ধরেন ইউটিউবের টিউটোরিয়ালে কমান্ড লিখলো যে ধরেন হচ্ছে গিয়ে আহ, আহ, ধরেন লিখলো LS-L, ঠিক আছে, আপনি দেখলেন LS-L দিয়ে আপনার একটা আউটপুট আসলো। আপনি কি ভিডিওকে জিজ্ঞাসা করতে পারবেন ভাই এই যে লাস্টে যে আহ, আহ, ইয়েতে আউটপুটের যে আউটপুটটা আসলো, এই আউটপুটের টোটাল যে বর্ণনাটা, এই বর্ণনাটা মানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, একটু যদি আমাকে বুঝিয়ে দিতেন, আপনাকে তাকে এই কোশ্চেনটা করতে পারবেন? না স্যার, এটা তো ঠিক স্যার। আনসার লিখে পারবেন? ইয়ে করা পারবেন না। যায় না স্যার। কিন্তু না স্যার, আমাদের এই পারবো না। কোর্সে, আমাকে জিজ্ঞেস করতে পারবেন যে ভাইয়া এই যে কমান্ডটা এক্সিকিউশন করছেন, এইখানে আর কেন, এখানে এক্স কেন, এখানে আর এখানে আবার কোনো কিছু নাই কেন, আপনি কিন্তু আমাকে কোশ্চেনটা করতে পারবেন, যেটা আপনি ওইখানে পারবেন না। এটা তো আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি যখন হচ্ছে একটা টুলস কনফিগার করবেন, যখন আপনি এনএফএস সার্ভার কনফিগার করবেন, সে কি করবে, সে একটা এনএফএস প্রোডাকশন এনভায়রনমেন্টে কিভাবে কনফিগার করে সেটা বলবে। বলবে যে প্যাকেজ ইনস্টল করো, তারপরে বলবে যে হচ্ছে গিয়ে তুমি ফায়ারওয়ালে অ্যাড করো,
তুমি তারপরে বলবে যে হচ্ছে কি সার্ভিস স্টার্ট করো, তারপরে বলবো হচ্ছে গিয়ে তোমার শেয়ার ডিরেক্টরি ক্রিয়েট করো। তুমি বললো, এখন এই যে সে স্টেপ বাই স্টেপ গুলো কিন্তু বলে গেছে, আপনি কিন্তু আপনি আপনার চোখের দেখায় দেখে গেছেন, আপনি কিন্তু এর ডিটেল বর্ণনা আপনার ভিতরে আর নাই। যখন আমরা আমাদের ক্লাসগুলো নিব, আমাদের ক্লাসে আমরা কি করব, এটাকে আমার যতটুক আমার নলেজ আছে সেই নলেজটাকে আমি এক্সপেন্ড করব, আপনাদেরকে শেয়ার করব। এই নলেজ থেকে আপনি কি করবেন, আপনি কিছু শিখলেন, আপনি 100% নিতে পারবেন না, আপনি নিতে পারলেন 30% নিতে পারলেন, 40% নিতে পারলেন। 40% নেওয়ার পরে আরো কিন্তু 60% আছে। যখন আপনি ডে বাই ডে আপনি কি করবেন, ডে বাই ডে হচ্ছে গিয়ে আপনি প্র্যাকটিস করবেন, ডে বাই ডে আপনি আরো লার্নিং করবেন, তখন আপনার স্কিল চলে যাবে 40 থেকে 80%। বাট আপনি যদি ভিডিও দেখে বসে থাকেন, আপনার স্কিল থাকবে 10%। আমি কি একদম ভাই আপনার কোশ্চেনের আনসার দিতে পেরেছি? একদম ঠিক স্যার। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সো আমরা তারপর একটু সামনের দিকে আগাই। আমরা এখানে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন 1 এবং অ্যাডমিনিস্ট্রেশন 2, এই দুইটা কোর্স যখন আমরা কাভার করব, কাভার করার পরে হচ্ছে আমরা একটা এক্সাম দেওয়ার জন্য আমরা কি এলিজিবিলিটি হবে আমাদের, যে একটা 3 ঘন্টার এক্সাম দেওয়ার এলিজিবিলিটি হবে। সেই এক্সামটার নাম হচ্ছে RSCSA, রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এই রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এক্সামের জন্য এলিজিবিলিটি হবেন, এবং আপনি যদি আপনার যদি $190 থাকে, $190 দিয়ে যদি আপনি একটা বাউচার পারচেস করেন, সে বাউচার পারচেস করে আপনি কি করতে পারবেন, এক্সাম দিতে পারবেন। সেই এক্সাম কোডের নাম হচ্ছে EX200, এবং আপনি যদি পাস করেন তাহলে আপনি হয়ে যাবেন রেডার সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। দেন হচ্ছে পরবর্তী যে কোর্স, সেটা হচ্ছে যে রেডার সার্টিফাইড ইঞ্জিনিয়ার। দেন আপনি যদি আর আর এনসিবল যদি শিখেন, পরবর্তী কোর্সটা EX294, সেটা যদি আপনি এক্সামটা দেন তাহলে আপনি হবেন হচ্ছে রেডার সার্টিফাইড ইঞ্জিনিয়ার। সো আমরা এখানে সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে আমরা আমাদের এখানে ক্লাসে আলোচনা করব। স্যার EX200 এটা একটু যদি আবার বলতেন, এটা কি কোর্স? EX200 এটা হচ্ছে রেড হার্টের একটা এক্সাম কোড, এটা হচ্ছে আমাদের আচ্ছা না, আচ্ছা, জি। এটা রেড হার্টের একটা এক্সাম এক্সাম কোড, জি কোড। জি। এই এক্সাম কোডের এব্রিভিয়েশনটা হচ্ছে যে রেড হার্ট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। জি আপনি জি যদি রেড হার্টকে জিজ্ঞাসা করেন যে ভাই EX200 মানে কি, তখন রেড হার্ট বলবে যে EX200 মানে হচ্ছে কি রেড হার্ট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা কোর্স আছে, সেটার অফিসিয়াল সার্টিফিকেট। জি 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 স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। এই এক্সামটা হচ্ছে কি আমরা কি করব, আমরা এখানে হচ্ছে আহ, 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 16-17টা থেকে আমরা 21টা পর্যন্ত অনেক সময় কোশ্চেন পেয়ে থাকি, যেটা টোটাল কোশ্চেনের মার্ক হচ্ছে 300। আপনাকে বলে দেবে না কোন কোশ্চেনের মার্ক কত, এটা হিডেন থাকে। তারা যখন অ্যাসেসমেন্ট করে, ওই অ্যাসেসমেন্ট অনুযায়ী যে মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে, স্ক্রিপ্টের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনার মার্ক, যেটা আপনার যদি কারেক্ট আনসার করে থাকেন সেটা আপনি মার্কস পাবেন। আপনার মার্কস পাওয়া হচ্ছে 70% মার্কস যদি আপনি পান তাহলে পাস করবেন, দ্যাটস মিন 211 হয় সামথিং, সেটা আপনি পাস পাস করতে পারবেন আর কি। আর টোটাল এক্সাম ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা, এবং আপনি এটা ফিজিক্যালি এবং রিমোট দুইটাই আপনি দিতে পারবেন। ফিজিক্যালি এক্সাম অ্যারেঞ্জমেন্ট করে হচ্ছে রেড হাটের লিনাক্স পাঠশালা। ওনারা হচ্ছে ফিজিক্যাল এক্সাম অ্যাটেন্ড করে। এছাড়া অন্যান্য কিছু অর্গানাইজেশন আছে যিনারা হচ্ছে রিমোট এক্সাম অ্যারেঞ্জ করে থাকে আর কি। আচ্ছা, আমরা এখানে এক্সাম টপিকস আমরা আসলে কি কি টপিকস এর উপর আমরা আমরা এক্সাম দেব সেটা এখানে বলা হয়েছে। আমরা লিনাক্স এসেনশিয়াল নিয়ে আমরা এখানে এক্সামের টপিকস আসবে, যেখানে কমান্ডস এবং ইউটিলিটিস গুলো বলা হবে। ইউজার এন্ড গ্রুপ ম্যানেজমেন্ট নিয়ে এখানে কোশ্চেন হবে। তারপর ফাইল পারমিশন নিয়ে, এসিএল নিয়ে এখানে কোশ্চেন হবে। এখানে হচ্ছে স্টোরেজ নিয়ে, স্ট্যান্ডার্ড এবং এলবিএম স্টোরেজ নিয়ে কোশ্চেন হবে। আপনি ম্যানেজিং নেটওয়ার্ক, আপনি কিভাবে আপনার সিস্টেমের নেটওয়ার্কটাকে ম্যানেজ করবেন সেটা নিয়ে এখানে কোশ্চেন হবে। আপনার সিস্টেমে কিভাবে সার্ভিসটাকে ম্যানেজ করবে, সেই সার্ভিস, যে কোনো একটা সার্ভিস বলবে, যেমন ওয়েব সার্ভার বলবে যে ওয়েব সার্ভারটাকে ম্যানেজ করো। আপনার এখানে ফরম্যান মানে ডকার এন্ড কন্টেনারাইজেশনের টেকনোলজিতে, মানে কন্টেনার টেকনোলজি পডম্যান দিয়ে আপনাদের কিছু 2-3টা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো এখানে সলভ করতে হবে। এই টোটাল এই টপিকস গুলোর উপরেই কিন্তু হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের এক্সাম হয়ে থাকে।
আমি এই স্লাইডটা নিয়ে এর আগে বলে দিয়েছিলাম যে আপনি যদি রেডার সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হন, তারপরের কোর্স হচ্ছে রেডার সার্টিফাইড ইঞ্জিনিয়ার, দেন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এক্সপার্টিস, যেটা আমি বলেছিলাম যে ক্লাস্টারিং আছে, সিকিউরিটি আছে, ভার্চুয়ালাইজেশন আছে, ডকার কন্টেইনার আছে। সো এই আপনি যদি ম্যাক্সিমাম 7টা এক্সাম দেন এবং সার্টিফিকেটগুলো অ্যাচিভ করেন, সেটা হচ্ছে গিয়ে রেডার সার্টিফাইড আর্কিটেক্ট, যেটা হচ্ছে রেড হাটের সর্বোচ্চ সার্টিফিকেট। এবং হচ্ছে আপনাকে কোন একটা অর্গানাইজেশনে যদি আপনার এটা দেখে, আপনাকে খুবই মূল্যায়ন করবে, খুবই ভ্যালু দেবে যে হ্যাঁ আপনি লিনাক্সের মাস্টার, আর আপনি এটা লিনাক্স। এটা হচ্ছে বাংলাদেশে কোনো মানে কি ডিমান্ড আছে এই মানে এই ইয়েতে সেক্টরে? আপনার লিনাক্সের ডিমান্ড বাংলাদেশে খুবই মানে খুব ভালো পর্যায়ে ডিমান্ড আছে। আপনি যদি লিনাক্স ভালো জানেন, আপনার সার্টিফিকেটে যদি লিনাক্সের সার্টিফিকেটটা থাকে, আপনাকে আলাদাভাবে মূল্যায়ন করা হবে, আলাদাভাবে একটা ইন্টারভিউ বোর্ডে যদি যা বলেন যে হ্যাঁ, আমি লিনাক্স জানি, আপনাকে ওইখানে আলাদাভাবে মূল্যায়ন করা হবে, কারণ আপনি আপনার সিস্টেমটা নিজেই আপনি ম্যানেজ করতে পারবেন এই জন্য। এবার আসেন আমরা RH 124 এবং 134-এ আমরা আসলে কি টপিক্সটা কভার করব, আমাদের কোর্স আউটলাইন সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি। আমি সরাসরি রেডারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমি আমার শেয়ারটাকে স্টপ করতেছি। আমি রেড হাটের অফিসিয়াল সাইটে একটু ঢুকি। আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আমরা এখানে আউটলাইনের মধ্যে আমরা প্রথমে হচ্ছে যে অ্যাক্সেসিং দ্য লিনাক্স, অ্যাক্সেসিং দ্য কমান্ড লাইন, আমরা আসলে কমান্ড লাইন ইন্টারফেসের সাথে পরিচিত হব। কারণ আমরা লিনাক্স যখন শিখবো তখন আমরা গ্রাফিক্যাল কোনো কিছু পাবো না, আমরা কমান্ড লাইন সিএলআই মোডে আমরা কাজ করবো, টার্মিনালের মধ্যে কাজ করবো, সেই টার্মিনাল আমরা ইন্ট্রোডিউস হব। তারপরে আমরা হচ্ছে ডকুমেন্টেশন গুলা নিয়ে আমরা আলোচনা করবো। আপনি আপনার সিস্টেমে কিভাবে রেজিস্টার করতে পারেন সেটা দেখবো। এখন হচ্ছে এই যে এই টপিকটা নতুন অ্যাড অ্যাড করছে যে আপনি এআই থেকে কিভাবে সাজেশন নিতে পারেন, কিভাবে সাপোর্ট নিতে পারেন, হেল্প নিতে পারেন, এজ লাইক যে চ্যাট জিপিটি বলেন বা হচ্ছে কি আপনার মাইক্রোসফটের কো পাইলট বলেন, এরকম আপনি এআই বেস আপনি এইটা এখন লিনাক্সের সাথে অ্যাড করা হয়েছে। ফাইল হায়ারার্কিক্যাল নিয়ে আমরা এখানে আলোচনা করব। তারপর আমরা ম্যানেজিং ফাইল কমান্ডে যে কিভাবে ফাইল ক্রিয়েট করে, ডিলিট করে, এডিট করে, অর্গানাইজ করে, আমরা সেগুলো আমরা এখানে শিখবো। তারপর হচ্ছে গিয়ে আমরা একটা ফাইলকে কিভাবে এডিট করব, আপডেট মডিফাই করব, সেই জিনিসগুলো আমরা এখানে শিখবো। তারপর হচ্ছে আমরা রিডাইরেকশন গুলা শিখবো, ইনপুট আউটপুটের রিডাইরেকশন গুলো এখানে জানবো। আমরা লোকাল ইউজার এন্ড গ্রুপটাকে ম্যানেজিং শিখবো, অ্যাক্সেস কন্ট্রোল পারমিশনটাকে ম্যানেজ করব, সফটওয়্যার কিভাবে ইনস্টল আপডেট করব, সেই জিনিসগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে আপডেটিংটা বললাম, আমরা হচ্ছে যে যে সিডি রোম বা ডিভিডি রোম রিমুভেবল ডিস্ক গুলা কিভাবে অ্যাক্সেস করব, সিস্টেমটাকে ফাইল সিস্টেম কিভাবে মনিটর করব, ম্যানেজ লিনাক্সের প্রসেসগুলো দেখব, প্রসেস কন্ট্রোল করব, প্রসেস কিল করব, সেই জিনিসগুলো দেখব। আমরা আমাদের সিস্টেমের নেটওয়ার্কটা কিভাবে কনফিগার করতে পারি সেটা আমরা এখানে দেখব। আমরা হচ্ছে নেটওয়ার্কের এই দুইটা টপিকস নিয়ে, নেটওয়ার্ক নিয়ে আলোচনা করবে। আমরা আমাদের সিস্টেমে কিভাবে এসএসএস এর মাধ্যমে রিমোট লগ ইন করে সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারি, সিস্টেমটাকে ম্যানেজ করার জন্য, সেটা আমরা দেখব। এইটুকু হচ্ছে অ্যাডমিন 1, রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এটা কিন্তু আমি সরাসরি আপনাদের রেড হ্যাটের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, এটা আমার কিছু না।
রেড হ্যাটের গাইডলাইন, রেড হ্যাটের বইতে যা আছে আমরা সেটাই আমরা আমরা এখানে কভার করব। তারপরে হচ্ছে কি রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিন 2 দেখতে পাচ্ছেন ভাই? অ্যাডমিন 2 দেখতে পাচ্ছেন? অ্যাডমিন 2। জি 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 জি। দেখতে পাচ্ছি, জি। হ্যাঁ তো স্যার, দেখা অ্যাডমিন টু যাচ্ছে তে দেখা একটু যাচ্ছে। আইসা ওই যে যেটা বললাম একটু অ্যাডভান্স কিছু আমরা এখানে দেখেন শেল স্ক্রিপ্টিং, আমরা কিভাবে সিস্টেমে স্ক্রিপ্ট রান করব, স্ক্রিপ্ট লিখবো আমরা, এই স্ক্রিপ্টের বেসিক জিনিসগুলো আমরা এখানে জানবো। তারপর হচ্ছে আমরা লিনাক্সের হচ্ছে এই স্ক্রিপ্টিং এর মধ্যে এটা চলে আসবে। তারপরে রেগুলার এক্সপ্রেশন গুলা, তারপর হচ্ছে যে আপনার আমরা শিডিউল কিভাবে রান করব, কিভাবে ক্রন জব রান করব, যে আমরা পার্টিকুলার টাইমে পার্টিকুলার সার্ভিস আমরা কিভাবে রান করবো সেগুলো আমরা এখানে দেখবো। তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে আমরা লগ অ্যানালাইজ করবো, আমরা সিস্টেমের বিভিন্ন ধরনের লগ জেনারেট হয়, কোন লগ কিসের কাজ, আমরা এই জিনিসগুলো আমরা লগ অ্যানালাইজ করে আমরা জানবো। আমরা লিনাক্সের সিকিউরিটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে একটা টুলস আছে এসি লিনাক্স, এনহান্স লিনাক্স। এই এসি লিনাক্স নিয়ে আমরা আলোচনা করব কিভাবে আপনার সিস্টেমটাকে আরো মোর সিকিউর করতে পারেন, সার্ভিসকে সিকিউর করতে পারেন, সেটা আমরা দেখব। আমরা আর্কাইভিং শিখবো, কিভাবে হচ্ছে আপনি জিপ আনজিপ কম্প্রেস করতে পারেন, আর্কাইভিং করতে পারেন, সেই জিনিসগুলো আমরা এখানে কভার করব। তারপর হচ্ছে আমরা এই যে আর্কাইভ করলাম, আমরা হচ্ছে এক সার্ভার থেকে আরেক সার্ভারে কিভাবে ট্রান্সফার করতে পারি, ফাইলগুলো কিভাবে সিকিউরলি এসএসএস এর মাধ্যমে ট্রান্সফার করতে পারি, সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। তারপর হচ্ছে আমরা দেখবো সিস্টেমটাকে কিভাবে টিউনিং করা যায়। আপনার সিস্টেমটা, আপনি একটা সার্ভিস রান করলেন, সিস্টেমটা সুন্দর মতো যেন চলে, সেই টিউনিংটা আমরা এখানে করতে পারবো। তারপর হচ্ছে গিয়ে আমরা বা স্টোরেজটাকে কনফিগার করবো, বেসিক স্টোরেজ যেটা আমরা হচ্ছে গিয়ে বলি স্ট্যান্ডার্ড পার্টিশনিং, কিভাবে আমরা আপনার আমাদের একটা ভলিউমকে ম্যানেজ করবো, ভলিউম ক্রিয়েট, পার্টিশন ক্রিয়েট আমরা করব, পার্টিশন এডিট ডিলেট করতে পারি, সেটা আমরা দেখব। পাশাপাশি আমরা লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট, লজিক্যালটা এলবিএমটা আমরা দেখবো, যে এলবিএম এর মাধ্যমে কিভাবে আমরা গ্রুপ অফ পার্টিশন, গ্রুপ অফ ব্লক ডিভাইসকে হচ্ছে ম্যানেজ করতে পারি, সেই জিনিসটা আমরা দেখবো। তারপর হচ্ছে যে কি বলতেছে, আমরা আমরা কিভাবে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করব, আমরা আমাদের সিস্টেমের বুটটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি, ট্রাবল শুট করতে পারি, বুট প্রসেসটাকে কিভাবে আমরা আমাদের সিস্টেমের রুট পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারি, যে আমরা যদি রুট পাসওয়ার্ডটা ভুলে যাই সেটা আমরা কিভাবে রিকভার করব, সেটা আমরা এখানে শিখবো। আমরা আমাদের সিস্টেমের নেটওয়ার্কটাকে কন্ট্রোল করব, আমাদের সিস্টেমে যে ইনকামিং আউটগোয়িং যে ট্রাফিক গুলা যাচ্ছে, নেটওয়ার্কের যে প্যাকেট গুলা যাচ্ছে, সেই প্যাকেট গুলা কিভাবে ম্যানেজ করব, সেই জিনিসগুলো আমরা এখানে কভার করব। পাশাপাশি আমরা নেটওয়ার্ক ফাইল সিস্টেম এনএফএস নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা ওভার দ্য নেটওয়ার্কে আমরা একটা স্টোরেজকে বা একটা ফাইলকে শেয়ার করতে পারি, সেই জিনিসগুলো আমরা এখানে কভার করব। আর ইনস্টল তো আমরা অবশ্যই করব, ইনস্টল না করলে তো আমাদের হবে না। তারপর হচ্ছে ম্যানেজিং কন্টেইনার অ্যান্ড পডম্যান, কিভাবে আমরা ডকার কন্টেইনারাইজেশন টেকনোলজি পডম্যানের মাধ্যমে আমরা এটা রান করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব। এবং এই কন্টেইনারের সাথে এটা হচ্ছে যে এই যে ইমেজ বেস, এটা এই জিনিসটা আমরা এখানে কভার করব। সো এই গেল হচ্ছে আমাদের টোটাল কোর্স আউটলাইন, কোর্স কারিকুলাম। আমরা এই রেড হাটের অফিসিয়াল কোর্সটাই যেটা লেটেস্ট আছে সেটাই আমরা এখানে কভার করব। পাশাপাশি আমরা আরো আরো অন্যান্য কিছু আমাদের এখানে কভার হবে, যখন যে কাজের সাথে আমাদের হয়তো দরকার হয় আর কি। তো এই হচ্ছে আমার দিক থেকে আপনাদের রেড হার্টের যে রেড হার্ট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের যে কোর্সটা আছে, সেই কোর্সটা টোটাল ওভারভিউ। সো এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। হুম। স্যার, যে এটা যে দিয়ে আমরা কোশ্চেন কি করতে কি হ্যাক চেয়েছিলেন করতে এখন পারবো? আপনারা ইজিলি কোশ্চেন গুলা করতে পারেন। স্যার, এটা দিয়ে আমরা কি কি হ্যাক করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বুঝি না, এটা দিয়ে আপনারা স্যার, এটা দিয়ে আমরা মানে কি কি হ্যাক করতে পারবো? আমি আপনার কোশ্চেনটা ক্লিয়ার না। এই হৃদয় তুমি হৃদয় ভাই, আমি যে একটা ছোট কোশ্চেনটা করতেছো, প্রেজেন্টেশন দিব। হ্যাঁ তুমি হ্যাঁ এখানে হ্যাঁ মানে আমি একটা ছোট প্রেজেন্টেশন দিই, তারপরে আমরা কোশ্চেন হ্যাঁ অ্যান্সারে হ্যাঁ। যাই, ঠিক আছে? ওকে, 1 মিনিট দেড়শো। একজনের কোশ্চেন করছিলেন কি কি হ্যাক করতে পারবেন, এটা তো আসলে হ্যাকিং এর কোর্স না, স্যার বোধহয় শুনতে পাই নাই। এটা আসলে লিনাক্স এর কোর্স আর কি, সার্ভারের কোর্স।
বুঝতে পারছেন, এখানে আসলে হ্যাকিং না, মানে সিকিউরিটির জিনিসপত্র শেখানো হয় আর কি। ওইটাই। স্যার আমার একটা কোয়েশ্চেন হচ্ছে স্যার, আমি তো এখন এরকম পর্যন্ত অবজার্ভ করছি, তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলতেছি, আমার চোখে এমন কোনো টপিক পড়ে নাই যেটা মনে করেন আমার জব পারপাসে কাজে লাগতে পারে। যদি আমি ভুল হই, যার জন্য আপনি একটু এক্সপ্লেন করলে ভালো হয় জিনিসটা আর কি। এটাবে তো আপনি অ্যান্সারটা দিয়ে দেন যে জবে কাজে লাগে কিনা, তাহলে আপনারা আনসারটা কিভাবে দিচ্ছি, চাকরি আপনার করতেছেন। জবের, আপনার বর্তমান জব রোল কি একটু যদি বলতেন। আমি স্টুডেন্ট, বাট ইন ফিউচারে যদি মনে করেন, আমি অনেক রিসার্চ করছি এখানে, মানে অ্যাডমিনিস্ট্রেটর অথবা আপনার যে টপিকগুলো দেখলাম ওগুলোর সাথে, মানে যে ওইখানে আপনি ভিতরে টপিকগুলো আলোচনা করছেন না, মানে আমি তো স্টুডেন্ট, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি, জব রোলের ক্ষেত্রে কি কি কাজে লাগতে পারে আর কি এগুলো। আপনি যখন জব রোলে যাবেন, ধরেন আপনাকে একটা লিনাক্স সার্ভার ম্যানেজ করতে দিল। জি জি। আপ- আপনাকে একটা সার্ভার ম্যানেজ করতে দিল, আপনাকে বললো যে দেখেন তো এই সার্ভার স্টোরেজ কি অবস্থা, আপনি কিভাবে দেখবেন বলেন? মানে এটা ছাড়াও কি আরো মানে বিভিন্ন ধরনের ইয়ে আছে? আপনাকে বললো যে দেখেন তো এখানে একটা ওয়েব সার্ভার রান করতেছে, ওয়েব সার্ভার সার্ভিসটা কেন চলতেছে না একটু দেখেন তো, একটু দেখতে পারবেন? জি, বুঝতে আপনাকে পারতেছি। বললো যে আপনি দেখেন তো এখানে একটা লিনাক্স সেট আপ করে দেন তো, পারবেন কিনা? আপনাকে বললো এখানে একটা লিনাক্স সার্ভার আছে, এই সার্ভারের আইপিটা চেঞ্জ করে অন্য একটা আইপি বসায় দেন তো, পারবেন? এখন তো সম্ভব না। তাহলে আপনি যে বলতেছেন যে আপনার ফিউচারে ক্যারিয়ারে এটা কোনোভাবে কোনো ইফেক্ট আসবে না, এটা কিভাবে বলতেছেন? আমি ওটা বলি আপনি নাই, যদি আমি ওটা সিস্টেম মানে সরাসরি বলি নাই, অ্যাডমিনিস্ট্রেটর আমি বলছি কি জবের কাজে রোলে লাগবে। স্যার কখনো জব এটা না করে স্যার, থাকেন, আপনি এই যেটা কোর্স বলতেছেন ছাড়া স্যার আপনি এটা ওই হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মানে জব করতেই পারবেন না। রেড বুঝতে হ্যাট পারছি। অপারেটিং সিস্টেমের মানে ইউজ এর ব্যাপারে কিন্তু হচ্ছে মানে মানে বাস্তব জীবনে যেমন কি আমি একটা মানে একটা আমার কম্পিউটার বাগ আছে বা একটা সার্ভারে বাগ আছে, বাগটা কিভাবে রিমুভ করব সেক্ষেত্রে মানে মানে রিয়েল লাইফে কি কাজে আসবে এটা নিয়ে স্যার। বাগ মানে বাগ বলতে কি, কোনো একটা মিসকনফিগারেশন, বাগটা বলতে আমরা কি বোঝাচ্ছি, মিসকনফিগারেশন বোঝাচ্ছি, বা হচ্ছে কোনো যেমন হচ্ছে যে যে এটা যেমন হচ্ছে স্যার এই ধরেন হচ্ছে এথিক্যাল আমার হ্যাকিং। কম্পিউটারে একটা ভাই এটা তো ইথিক্যাল হ্যাকিং এর টপিকস নিয়ে আসতেছে। আসলে বাগ কিছু না, ধরেন সিস্টেমে অনেক সময় প্রবলেম হলে কিভাবে আমরা সলিউশন করবো সেটা বোধহয় সেটা উনি জিজ্ঞেস বলেন, করছে। ভাই দেখেন, হ্যাঁ সেটা আমি বলেন যে সিস্টেমে আমি কোনো বিদার ভাই ওনার প্রবলেম হলে অ্যান্সারটা সেটা একটু কিভাবে রিজলভ সুন্দরভাবে দিয়ে করবেন? দিই। সেটা হচ্ছে দেখেন, রেড হ্যাট ছাড়া আপনি আইএসপি তে চাকরি করেন, কর্পোরেটে চাকরি করেন, হোয়াট এভার আপনি আইটি লাইনে চাকরি করেন, আপনি যদি ফ্রেশার হন আপনার কাছে মনে হবে এটা কি জিনিস। বাট এইটা ছাড়া আপনি আপনি বেশি লাগবেন, আপনি যদি বিডি জবসে যান, বিডি জবসে গেলে দেখতে পারবেন আপনি যে কোনো টাইপের জব, আপনি আইএসপি তে জব করবেন, আপনি জিজ্ঞেস করবেন সিসিএনএ করা আছে কিনা, জি জি। এফডিসিএনএ করা আছে কিনা, লিনাক্স করা আছে কিনা। ঠিক আছে, তো আমি এইটা একটা হলো ব্যাপার কোশ্চেন আর কি। করবো ভাইয়া। জি জি, শিওর শিওর। আমি আর কি নেটওয়ার্কিং এ চাকরি করি, নকে চাকরি করে বর্তমানে এনটিটিএন একটা আছে নকে। তা আমি জানতে চাচ্ছিলাম যদি এই যে আপনার যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে এখানে আপনার নেট আর কি যে কর্পোরেট অফিসের কি কাজ আর কি কি ধরনের রোল থাকে, আর আপনার নেটওয়ার্কিং সেক্টরে যে আইএসপি বা আপনার বড় বড় যে সব আইআইজি আছে এখানে কি ধরনের রোল থাকে, বিশেষ আচ্ছা করে আমি একটু সার্ভারের বলে দেই ক্ষেত্রে। ইমরান ভাই, কোশ্চেনটার আনসারটা আমি দিচ্ছি। আমি বর্তমানে যে জব রোলে আছি, আমি হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি। আমি সেটা হচ্ছে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি। তাহলে আমার এখানে জব রোল কি? আমার অর্গানাইজেশন একটা অ্যাপ্লিকেশন রান করে, সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কমিউনিটি ড্রাইভেন একটা লার্জ স্কেল একটা হচ্ছে ডাটা কালেকশনের অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাম পর্যায় থেকে বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করে এনে এটাকে রিসার্চ করা হয় অ্যাপস এর মাধ্যমে। তাহলে এই যে অ্যাপস এর মাধ্যমে যে ডেটাটা নিয়ে আসে, তাহলে এটার জন্য একটা সফটওয়্যার ডেপ্লয় করছে, সফটওয়্যার তৈরি করছে, 5 কোটি টাকা দিয়ে একটা সফটওয়্যার তৈরি করছে। এই 5 কোটি টাকা সফটওয়্যারটা একটা সার্ভারে রান করে, সেটা কোন সার্ভারে রান করে? লিনাক্স সার্ভারে রান করে। ওই লিনাক্স সার্ভারে কিভাবে সফটওয়্যারটা রান করবে, কিভাবে সফটওয়্যারটা চলবে, এই সফটওয়্যারের যে আর্কিটেকচারের জন্য সিস্টেম আর্কিটেকচার যা দরকার, সেই আর্কিটেকচারটা আমি ম্যানেজ করি। এটা গেল একটা কাজ। এবার আসেন আমার জব রোলে, আমার অফিসে কিছু অফিস ম্যানেজ করার জন্য কিছু ইআরপি চলে, অ্যাকাউন্টস মডিউল চলে, এইচআরএমএস চলে, তারপরে আপনার হচ্ছে পেরোল চলে, তারপরে আপনার হচ্ছে গিয়ে এমআইএস চলে। এই যে সার্ভার গুলা, এটা অফিসের ডে বাই ডে জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার রান করে। তাহলে এই যে সফটওয়্যার গুলো রান করার জন্য আমার হোস্ট দরকার নাই,
প্রত্যেকটা সার্ভিস, প্রত্যেকটা সার্ভার লিনাক্স অপারেটিং সিস্টেমে রান করে। আমার অফিসে লিনাক্স সার্ভার আছে, 30+ লিনাক্স সার্ভার আছে, যে 30+ লিনাক্স সার্ভার দিয়ে বিভিন্ন ধরনের সার্ভিস রান করে, যে সার্ভিসগুলো আমি ম্যানেজ করি। এটা গেল একটা। এবার আসেন, আপনি যদি আইআইজির কথা যদি বলেন, আইআইজির পার্ট থেকে আমার এখানে কটা সার্ভিস চলে, যেমন নেটওয়ার্ক মনিটরিং এর জন্য আমরা এখানে একটা টুলস ব্যবহার করি, সেটা হচ্ছে কেকটি আমরা ব্যবহার করি। আমরা হচ্ছে, একটি জায়গা হ্যাঁ, আমরা এখানে আমাদের আরেকটা সিস্টেম মনিটরিং করার জন্য আমরা একটা টুলস ব্যবহার করি, প্রমিথিউস গাপানা, আমার এখানে ডেপ্লয় করা, যে আমার কোন সিস্টেমটা ডাউন আছে, কোন সিস্টেমটা আপ আছে, কোন সিস্টেমের মেমোরি হাই হয়ে যাচ্ছে, কোন সিস্টেমের স্টোরেজ হাই হয়ে যাচ্ছে, এটার জন্য একটা সার্ভার তৈরি করা, ওই সার্ভারটা আমি ম্যানেজ করি। এছাড়া আরো লটস অফ এক্সাম্পল আমি আপনাকে দিতে পারবো, যেটা অফিসে ডে বাই ডে অ্যাক্টিভিটির জন্য ব্যবহার করা হয়। ইভেন কি আপনি যদি আইআইজির কথা বলেন, আইআইজিতে আপনার ম্যানেজ সার্ভিসে অনেকগুলো সার্ভিস চলে, যেখানে লিনাক্স অপারেটিং সিস্টেম হোস্ট করা। আপনি সেই লিনাক্স অপারেটিং সিস্টেমটা যদি আপনি জানেন, ওই সার্ভিসগুলো আপনি ম্যানেজ করতে পারবেন, ওই সার্ভিসগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি কি আপনার আর একটা, জি জি ভাইয়া, এটা বুঝেছি। আর একটা ভাইয়া, যে আপনার উইন্ডোজ সার্ভার আর লিনাক্স সার্ভার, এই দুইটার মধ্যে আর কি পার্থক্য কি, আর আর কি এই দুইটা আর কি কেন আর কি ডিফারেন্ট ইউজ করা হয় কেন? উইন্ডোজ এবং লিনাক্স দুইটা হচ্ছে ডিফারেন্ট অপারেটিং সিস্টেম। এক, যদি বেসিক্যালি যদি বলি, কিছু সার্ভিস আছে। আপনি যদি ধরেন মাইক্রোসফটের এক্সেন্স সার্ভার তৈরি চাচ্ছেন, আপনি একটা মেল সার্ভার তৈরি করবেন, সেটা হচ্ছে এক্সেন্স সার্ভার। এখন এক্সেন্স সার্ভার তো ভাই লিনাক্সে চলে না, আপনার সেটা কি করতে হবে, আপনার লিনাক্সে হোস্ট করতে হবে, সরি উইন্ডোজে হোস্ট করতে হবে। এখন আপনি যদি আবার মেল সার্ভার বলেন উইন্ডোজে, তাহলে ভাই উইন্ডোজে লিনাক্সে মেল সার্ভার নাই। হ্যাঁ, লিনাক্সে অবশ্যই মেল সার্ভার আছে, আপনার পোস্টফিক্স আছে, জিমরা আছে। সো এটা হচ্ছে এক একটা সার্ভিস এক এক জায়গায় ব্যবহার করা হয়। ধরেন আপনি যদি হচ্ছে উইন্ডোজ উইন্ডোজ এনভায়রনমেন্টের থেকে ধরেন ওয়েব সার্ভারের কথা যদি বলি, এখন ওয়েব সার্ভার কিন্তু উইন্ডোজ এনভায়রনমেন্টের জন্য সুইটেবল না, ওয়েব সার্ভার হচ্ছে লিনাক্স এনভায়রনমেন্টের জন্য সুইটেবল। এখন আমি আবার যদি আপনাকে বলি যে ফাইল সার্ভারের জন্য অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার ম্যানেজমেন্ট, সেন্ট্রাল ইউজার ম্যানেজমেন্টের জন্য যদি আমরা লিনাক্স সার্ভার ব্যবহার করি, সেটা আবার সুইটেবল না, সেটা এলডেফ আছে। কিন্তু উইন্ডোজের যে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোল সার্ভিস যেটা আছে, যে সার্ভিসটা আছে, সেটা খুবই ভালো একটা সার্ভিস, যেটা আপনি আপনার অর্গানাইজেশনকে সেন্ট্রালি কন্ট্রোল করতে পারবেন, যেটা উইন্ডোজে পাবেন না। সো এরকম সার্ভিসের উপর ডিপেন্ড করে এক একটা সার্ভিসকে এক একভাবে ডিজাইন করা হয়েছে, যার কারণে কোনো কোনো ক্ষেত্রে উইন্ডোজ ওইটার জন্য সুইটেবল, ওইটার জন্য ভালো পারফরমেন্স করে, আবার কোনোটার জন্য লিনাক্স ভালো সুইটেবল, লিনাক্স ভালো পারফরমেন্স করে। সেটা আপনাকে ডিজাইন করতে হবে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি ধরেন ক্লাউড কম্পিউটিং ব্যবহার করেন, ক্লাউড কম্পিউটিং একটা ইআরপি যদি রান করেন উইন্ডোজ এনভায়রনমেন্টের, আপনার মান্থলি যে পরিমাণে রিসোর্সের বিল আসবে, সে পর একটা বিল সার্ভিস রান করতেছেন, এটার জন্য মান্থলি বিল 1 লাখ টাকা আসতেছে। কিন্তু আপনি যখন উইন্ডোজ বাদ দিয়ে লিনাক্সে গিয়ে ওইটাকে লিনাক্সে কনভার্ট করে ওই সার্ভিসটা লিনাক্স এনভায়রনমেন্টে রান করবেন, আমি 100% দিয়ে আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওই সার্ভিসটা 50,000 টাকাও বিল আসবে না। তো এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার এনভায়রনমেন্টের উপর, আপনার সার্ভিসের নেচারের উপরে। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে তো আপনার উইন্ডোজ সার্ভার এটা তো আর কি শিখান, আর কি লিনাক্স শিখলে যথেষ্ট, উইন্ডোজ তো শেখার দরকার নাই। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বুঝি না, নেটওয়ার্কিং তো হচ্ছে আবার আলাদা আরেকটা, আমাদের কম্পিউটার সায়েন্সের কয়েকটা হচ্ছে না না, আমি ওটা মানে বলতেছিলাম না, আমি বললাম বিশেষ মেজর করে পার্ট ডাটা আছে, সেন্টার বা, একটা ছাড়া আরেকটা কখনোই কল্পনা করা যাচ্ছে না। আপনি যদি সিস্টেমের কথা বলেন, সিস্টেম তো আপনার সিস্টেম চলবে না, নেটওয়ার্ক ছাড়া সিস্টেম চলবে আপনার যদি না নেটওয়ার্ক না, না থাকে। আবার আপনার নেটওয়ার্ক আছে, যদি সিস্টেম না থাকে তাহলে আপনি কিছুই পাচ্ছেন না। তো একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনাকে প্রত্যেকটা সার্ভিসের প্রত্যেকটা টপিকসকেই আপনার, যখন আপনি প্রোডাকশন এনভায়রনমেন্ট বা আপনি যখন জবের রোলে যাবেন, প্রত্যেকটা সার্ভিস যদি আপনি না জানেন, বেসিক যদি না জানেন, আপনার জব রোলে আপনাকে জবটা কন্টিনিউ করা সো ডিফিকাল্ট হয়ে যাবে। জি ভাইয়া। ইমরান ভাই, এখন আপনি বলতে পারেন। ইমরান ভাই, আপনি এখন বলতে পারেন। আপনি স্ক্রিন শেয়ার আচ্ছা আচ্ছা, দিচ্ছেন মনে হচ্ছে। জি জি, আমি বলতেছি। এটা হচ্ছে আপনার ওয়েলকাম টু 7i টেকনোলজি। সবাইকে আমাকে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, প্রেজেন্টেশন মোডে চলে যান। আচ্ছা, ওকে। আমি 7i টেকনোলজি থেকে ইমরান বলছিলাম।
আমি স্যারের সাথে আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হিসেবে থাকবো। স্যারের সাথে আপনাদের ল্যাব বা আদার যে বিষয়গুলো আছে সেগুলো আমি দেখবো। আমাদের এই কোর্সটা হচ্ছে রেডার সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, যেটা রেডারের একদম প্রিলিমিনারি কোর্স। আর আমাদের এই কোর্সটা হচ্ছে 50 ঘন্টার। আমাদের এই কোর্সটা হবে 50 ঘন্টার। আর শুরু হবে হচ্ছে নেক্সট রবিবার থেকে। আর আমাদের সপ্তাহে ক্লাস হবে 2 দিন, রবি মঙ্গল রাত 9টা থেকে 11টা। সপ্তাহে 2 দিন হবে এবং পুরো ক্লাসটা আমরা রেকর্ড করবো, অনলাইনে রেকর্ড করবো এবং অনলাইনেই হবে। স্যার এই এখানেই প্র্যাকটিস শিডিউলটা মনে করার হয় ব্যবস্থা চেঞ্জ করে হবে, দিবেন। এটা 8টা থেকে যদি দেন বা 8:30 থেকে দেন তাহলে হচ্ছে সবার জন্য সুবিধা, যেহেতু ওটা আমরা শীতের রাত তো। সবার সাথে ক্লাস হ্যাঁ, হ্যাঁ, শুরুর হ্যাঁ। আগে স্যার আলাপ করে নিব না তাহলে। হুম। আর এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমাদের কাছ থেকে করবেন। আমরা এই পুরো কোর্সটা রেডারের যে হ্যান্ডস অন ল্যাব যেভাবে করায় স্যার একদম রেডার সিলেবাস ধরে করাবেন। আর স্যার আমাদের সাথে প্রায় ট্রেনিং লাইনে আছেন 5 বছরের উপরে, প্লাস আইটি লাইনে আছেন 10 বছরের উপরে। সো এবং স্যারের মনে হয় এখানে অলমোস্ট প্রায় 20টা ব্যাচ আমাদের নেওয়া হয়ে গেছে। সো স্যারের ট্রেনিং বা ট্রেনিং এক্সপিরিয়েন্স আপনাদের খুবই হেল্প লাগবে। আর 2 বছরের একটা রিপিট ফ্যাসিলিটি পাবেন আমাদের কাছে, যে আপনি ধরেন একটা কোর্সে ভর্তি হলেন, কোনো কারণে করতে পারলেন না, আপনি 2 বছরের মধ্যে আবার ফ্রি করতে পারবেন। আর আমরা পুরো ক্লাস রেকর্ডিং করবো, ধরেন কোনো কারণে কোনোদিন না জয়েন করতে পারলে পরের দিন আপনি ওটা দেখে নিতে পারবেন। আর কোর্স শেষে ধরেন আপনি যদি ভেন্ডর এক্সাম নাও দেন, আমরা আপনাকে একটা ডিজিটাল সার্টিফিকেট দিব। আর ভেন্ডর এক্সাম প্রিপারেশনের যে ক্লাসটা, ধরেন আপনি কেউ যদি ভেন্ডর এক্সাম দিতে চায়, সেটা আমরা ফ্রি করাই দিবে কোর্সের সাথে। নর্মালি এই কোর্সটা 12,000 টাকায় থাকে, আমরা এই কোর্সটা 4,999 টাকা অর্থাৎ 5,000 টাকা করে দিছি। 12,000 টাকার কোর্স এখন 5,000 টাকা আপনি পাচ্ছেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক যে কোনো থ্রুতে আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারেন। স্যার আপনি কি এক্সাম নিয়ে আলোচনা করেছেন নাকি আমি করে দিব? আমি এক্সাম নিয়ে কথা বলছি, ফির কথা বলে দিচ্ছি $180। জি জি। আমি তারপর একটু বলে দিই যে নর্মালি 180 মিনিটের পরীক্ষাটা হয়, প্র্যাকটিক্যাল বেসই পরীক্ষাটা হয়। কোনো এখানে এমসিকিউ না, পুরোটা প্র্যাকটিক্যাল বেস হয়। 300-র মধ্যে 210 পেতে হয় পাস করতে। এটা আপনি এখন অনলাইনেও দিতে পারবেন, আবার টেস্ট সেন্টারেও দিতে পারবেন, এটা আমরা অ্যারেঞ্জ করে দিব। এক্সাম ফি আসলে যে $180 বলেছে, সেটা বাংলাদেশি টাকায় আদার্স কিছু চার্জ মিলে 23,000 থেকে 27,000 টাকা পড়ে। কিন্তু এটারও ডিসকাউন্ট পাওয়া যায়, আমাদের সাথে যোগাযোগ রাখলে এটা আমরা অল্প টাকায় এক্সামের ব্যবস্থা করে দিতে পারি। আর এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, সো আপনারা চাইলে এটা রেখে দিতে পারেন। সো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আহ, এখন স্যারের কাছে আমার কাছে যে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনাদের এই কোর্স করার পরে আপনাদের হচ্ছে কোর্স শেষ হওয়ার পরে ভেন্ডর এক্সামের জন্য কি আপনারা প্রিপারেশন নেওয়ান, মানে তৈরি করেন ভেন্ডর এক্সামের জন্য? জি, আপনি যদি হচ্ছে ভেন্ডরের ব্রাউজার পারচেজ করেন তাহলে হচ্ছে কি আপনাকে এক্সাম প্রিপারেশনের জন্য আপনাকে হচ্ছে এই যেই এক্সামের ডামি যে ডাম কোশ্চান গুলো আছে সেই কোশ্চান গুলো সলিউশন করে দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য। এবং হচ্ছে আপনার এক্সাম হওয়ার আগ পর্যন্ত যত ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে সেটা আমরা এখান থেকে প্রোভাইড করে থাকবো আপনাদেরকে। ব্রাউজার বলতে মানে কোনটা? একটা তো হচ্ছে আপনাদের কাছে আমি ধরেন একটা আমি কোর্সটা এন্ট্রি নিব, 5,000 টাকা দিয়ে আপনি ভর্তি হলাম। সেটা হচ্ছে কোর্স ফি, কোর্স হ্যাঁ। ফি, হ্যাঁ। ভাউচারটা বলতে আবার একটু যদি জি, ডিটেলস রেড বলতেন হার্টের ভাই। এক্সাম দেওয়ার জন্য $180 আপনাকে খরচ করতে হবে, রেড হার্ট থেকে বাউচার কিনতে হবে। ওইটা তো ভেন্ডর এক্সাম ফি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই বাউচার ফি, ভেন্ডর এক্সাম ফিটাকে বাউচার বলা হয়। ও ভাউচার আচ্ছা বলে আর আচ্ছা, কি তো ভাই, মনে করেন ওটাতে একটা আচ্ছা কোডের এগেনস্টে পরীক্ষা দেওয়া লাগে। আচ্ছা, এখন ওই ভাউচারটা যে আমরা কিনবো সেখানে বললেন যে কিছু অফার আছে, মানে কিছু ইয়া থাকে, মানে দেখা ডিসকাউন্টেড যায় কি থাকে নর্মালি কিছু। $180 থেকে অনেক সময় দেখা যায় যে আমরা $20, $30 ডিসকাউন্ট থাকে বিভিন্ন সময়। আমাদেরকে ও বলে রাখলে আচ্ছা যে আচ্ছা ভাই আমি পরীক্ষা দিব, তাহলে আমরা ধরেন ওই ডিসকাউন্টটা ধরেন আপনি 4-5 হাজার টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা। ডিসকাউন্ট পেয়ে থাকবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে মানে আপনাদের আগে যেহেতু আপনারা অনেকগুলা ব্যাচ করাইছেন, তো নর্মালি এজ এ মানে রেড হ্যাটে আপনার পার্সেন্টেজ কেমন, মানে পার্সেন্টেজ কেমন আপনাদের এন্ডের? 100%। যারা এক্সাম দিয়েছেন সবাই পাস করেছেন। এটাতে রিটেক আচ্ছা আছে, আচ্ছা একজন আচ্ছা, শুধু হ্যাঁ, রিটেক আর দিয়েছেন। একটা ব্যাপার একটু জানতে একজন চাচ্ছি, শুধু এটা রিটেক দিয়েছেন এটা আর সবাই সম্ভবত ফার্স্ট এন্ডে পাস করছে। এইটা
এটা সম্ভবত হচ্ছে যে প্রথম একবার দিলে মানে ফেল করলে সেকেন্ড টাইম আবার দেওয়া যায় ওই সেম বাউচারের এগেনস্টে না? রিটেক, এটাকে বলে রিটেক, হ্যাঁ রিটেক আছে। আচ্ছা, রিটেক। আচ্ছা, এই 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 ইয়ার সার্টিফিকেটের মেয়াদ থাকে কত বছর? 3 বছর থাকে মেয়াদ। আপনি যে এক্সাম যে ডেটে এক্সাম দিচ্ছেন সেই ডেট থেকে 3 বছর পর্যন্ত আপনার এই এক্সামের ভ্যালিডিটি। 3 বছর পরে এটা এক্সপায়ার হয়ে যাবে। এই 3 বছরের মধ্যে যদি আপনি আরেকটা যদি রেডারের এক্সাম দেন, তাহলে এই এক্সাম সহ দুইটা রিনিউ হয়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে আরএসসি যেটা মানে ইঞ্জিনিয়ার যেটা ওইটা দিলে এটা অটোমেটিক এটার সাথে অটোমেটিকলি ইয়া হয়ে রিনিউ হয়ে যাবে। যাবে। ধরেন হচ্ছে আপনি কি করলেন, আপনি ধরেন আজকে এক্সাম দিলেন, এখন থেকে 3 বছর পরে, মানে একদিন বাকি থাকা অবস্থা আপনি আরেকটা এক্সাম দিলেন রেডার সার্টিফাইড ইঞ্জিনিয়ার, তাহলে কি হচ্ছে আপনার রেডার সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং ইঞ্জিনিয়ার সহ দুইটা সার্টিফিকেট আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তখনও তো মনে হয় একটা এক্সপায়ারি ডেট আছে না? তখন হচ্ছে দুইটা সার্টিফিকেট এক্সপায়ার নেক্সট 3 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মানে ওই সিসিএন এর সিসিএনপির মতো আর কি। জি জি জি, দ্যাটস ভেন্ডর এক্সামিনেশন, সবই কনসেপ্ট একই। সবে আর ওই কিছু টুলস মুলস অ্যাড হয়, পরবর্তীতে অল্প কিছু চেঞ্জ হয় সিলেবাস, হ্যাঁ 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 হ্যাঁ। যেগুলো আপগ্রেডেশন আসে ওইগুলোর সাথে আর একটু অ্যাড করে আর একটা সিলেবাস করে, এই তো। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, যেটা হচ্ছে যে জানার আগ্রহ, সেটা হচ্ছে আহ, মানে আপনাদের জানা মতে মানে বাংলাদেশের রেড হ্যাটের ইয়া কেমন, মানে জব প্লেসমেন্ট কেমন? মানে নর্মালি হচ্ছে জব আসলে রেড হ্যাটের তো এরকম জব প্লেস না, বিষয়টা হচ্ছে গিয়ে লিনাক্স এনভায়রনমেন্টের। আমি আপনাকে বলি, প্রোডাকশন লিনাক্স, হ্যাঁ এনভায়রনমেন্ট আপনি রেড হ্যাট সার্ভারের, পাবেন, খুব কম হ্যাঁ পাবেন। বুঝতে পারছি। প্রোডাকশন এনভায়রনমেন্টে হ্যাঁ আপনি হ্যাঁ, পাবেন বুঝতে হচ্ছে পারছি। গিয়ে আলমা পাবেন, আপনি পাবেন হচ্ছে গিয়ে স্যান্টিউস পাবেন, ওরাকল লিনাক্স পাবেন, উবুন্টু পাবেন। সো আপনি যখন রেড হ্যাট শিখবেন না, আপনার ভিতরে হুম, অটোমেটিকলি ওই স্কিল গুলা গ্রো হবে, হ্যাঁ। তো রেড হ্যাট শিখলে যে রেড হ্যাটের জব পেয়ে যাবেন বিষয়টা এরকম না। লিনাক্স সিস্টেম ম্যানেজ করার জন্য যে ক্যাপাবিলিটি সেটা আপনার গ্রো হবে। বুঝতে ভাই আমি পারছি। কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, জি জি, বুঝতে পারছি। আর হচ্ছে আপনারা এক্সাম আমি সেন্টার আপনাকে বলবো সম্ভবত যে ভাই আপনি কোর্স করে ফেললে আপনি লিনাক্সের রেড হ্যাটের জব পেয়ে যাবেন, এই কথা ভাই আমি বলবো না ভাই। এটা অন কাইন্ড অফ তো হচ্ছে একটা হচ্ছে কি বলে একটা বেসিক টাইপের কোর্স আর কি, এটা হচ্ছে লিনাক্স এর একটা লিনাক্সের বেসিক একেবারে বেসিক একটা কোর্স। ধরেন আমরা ছোট কোর্স। বাচ্চাদেরকে সরে সরে ক খ শিখাই না, ক্লাস প্লে নার্সারি কেজি শিখাই না, মনে হ্যাঁ করেন হ্যাঁ, এই ওইরকম। লিনাক্সের জগতে এটা হচ্ছে প্লে নার্সারি কেজির কেজির কোর্স। বুঝছেন ভাই? হ্যার বুঝতে পারছি, মানে আমার কথা আমি এটাই জানার আগ্রহ যে হচ্ছে যে ধরেন এই প্ল্যাটফর্মটা কেমন ইউজ হয় আর কি, কেমন চলে, মানে ওয়ার্ল্ড ওয়াইড কেমন চলে আর কি। যেমন জি জি। আমার তো আরো আছে, যেমন উইন্ডোজ আছে, আরো যেগুলো আছে ওইগুলা কেমন চলে আর এইটা কেমন চলে, এইটাই আগ্রহ। আর হচ্ছে এটাতে তো আপনারা মনে হয় ক্লাউড বেসটাও তো দেখাবেন না? জি, ক্লাউড কিছু দেখাবেন এটার সাথে? না এটার সাথে ক্লাউডের কোনো কিছু নেই ভাইয়া। ক্লাউডের আমার কোর্সটা কোর্সের আলাদা যে ভাই, ওটা তো কন্টেন্ট গুলো আমি লিনাক্সের শেয়ার কোর্স। করেছি এখানে ক্লাউডের কিছু নেই ভাইয়া। মানে রেড হ্যাটের অফিসিয়াল যে মডিউল আছে সেটাই আপনাদেরকে কভার করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। আমার থ্যাংক প্রশ্ন ইউ ভাইয়া। আনসার আমি পাইছি, থ্যাংক ইউ ভাই। আমার অফিস হচ্ছে আপনারা এই যে ধানমন্ডি পার্টিসিপেন্ট হিসেবে 27। আসার জন্য আপনাদেরকে সবাইকে এই হৃদয় ধন্যবাদ। ভাই, এই ভাইয়ের অফিস কিন্তু আপনার অফিসের একদম কাছে। আমি বলছিলাম যে কোথায় ভাইয়ের সাথে লাগলে মিট করে। আপনার অফিস? কোথায়? আমার আমার ধানমন্ডি অফিস 87 হচ্ছে ফুলচর। মাইনাসে। আপনার অফিস কোথায়? আমার অফিস আপনি চিনবেন, আমার অফিস হচ্ছে আপনার অফিসের পাশেই, এই যে নাম কি? এই যে সীমা প্লাজামে, সীমা ব্লুজেম। আপনার কোম্পানির নাম কি? নপাড়া গ্রুপ। ও আচ্ছা, সীমা ব্লুজেম। আমার একটা পরিচিত আছে, এক কাদের ভাই, উনি হচ্ছে ইয়াতে, কি জানি এটার নাম, কি গ্রুপ না জানি নাম, লিফটের সাথে। লিফটের সাথে? লিফটের সাথে ওই যে স্টিম সেল, না 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 কনকর্ড স্টিম সেল। না, চ্যাট বক্সে দিদার ভাই আপনার নাম্বারটা জানি দিয়ে একটা দেন, তাহলে নাম। উনি আপনি আপনার আরো দু সাথে একটা দেখা নাম করে বলেন, নিবে। আমি বলতেছি, দু একটা নাম বলেন। আচ্ছা, কনকর্ড কি ফার্মাসিউটিক্যালস। গ্রুপ না জানি একটা নাম আছে লেখা, ওটা ওদের নাম এসে লাস্টে গ্রুপ লেখা আর কি। আচ্ছা, কম্প্রিহেনসিভ গ্রুপ। না না না। আচ্ছা, আরো আছে, কয়েকটা আছে আর কি। নাম। সমস্যা নাই, চ্যাট বক্সে দিদার ভাই নাম্বারটা দিয়ে দিবেন, আপনি আপনি তো আমার দিদার ভাইয়ের পাশের সাথে বিল্ডিং এ সরাসরি ভাই, দেখা। আপনি আপনার পাশের বিল্ডিং মাইড আছি আমি।
হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার জন্য ইনভাইট থাকলো ভাই। আপনার নাম্বারটা, আমার নাম্বারটা নিয়ে নেন, বা আপনার কাছে আমি যাবো আপনার ইনশাল্লাহ। নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দেন, তাহলে অন্য স্টুডেন্টরাও যদি আচ্ছা, আমি দরকার হয় আমার যোগাযোগ করতে আমার পারবে। নাম্বারটা আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। কারো যদি কোনো কুইরি থাকে আমাকে অবশ্যই আচ্ছা, একটা মানে ভাইয়া কোশ্চেন করছিলেন যে পিসি কনফিগারেশন নিয়ে। পিসি একদম মিনিমাম কনফিগারেশন হলেই হবে। ধরেন ডুয়েল কোর পিসি হইলেও বা কোর টু টু হইলেও চলে, লিনাক্স অত হেভি না আর কি। ধরেন 4 জিবি দিয়ে আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। হাইপারভাইজারের ক্ষেত্রে একটু, ধরেন জাস্ট হাইপারভাইজার রান করতে পারলে আপনি লিনাক্স চালাইতে পারবেন মিনিমাম কনফিগারেশন দিয়েই প্র্যাকটিস করার জন্য। আপনারা তো নর্মাল এক্সাম সেন্টার হিসাবে ওই যে লিনাক্স পাঠশালা ইউজ করবেন না? লিনাক্স পাঠশালা অথবা এটি কম্পিউটারও নিতে পারি, কারণ যদি কেউ কম্পিউটার বেস এক্সাম দেয় সেক্ষেত্রে পাবেল বাড়ি এখানে এখন দেওয়া যায় কিনা এটা একটু কনফার্ম হইতে হবে। কারণ ওই যে কম্পিউটার বেস এক্সাম গুলো বোধহয় বাংলাদেশের 2টা সেন্টারকে অ্যালাউ করতেছে, বুঝতে পারছেন? সো হ্যাঁ হ্যাঁ। ওইটা আপনার টেনশন নেই, আপনারা আমরা ফুল রেডি করে একদম প্রিপারেশন নিয়ে আপনি জাস্ট বসবেন, পরীক্ষা দিবেন, পাস করবেন এইভাবে। আমাদের পাশের রেট 100%। কারণ কি, আমরা যখন দেখি যে একটা স্টুডেন্ট প্রিপেয়ার না, তখন আমরা নিজেরা নিষেধ করি যে ভাই শুধু শুধু বসে তো লাভ নাই, এতগুলা টাকা, একটা সময়, এটা তার থেকে মোটামুটি দেখলে বোঝা যায় ভাই। যখন দিদার স্যার 2-4টা সলভ কোশ্চেন দিবে, আপনি পারবেন বা পারবেন না, তখনই বোঝা যায় যে পাস করবে কি করবে না। তারপর পাঠাই, সবাইকে এভাবেই করি। সো ওই হেল্পটা আমরা করবো ইনশাল্লাহ। আচ্ছা, কারণ এক্সাম এরপরে দিলেন, অনেক আছে না যে শখ করে এক্সাম দেন, আমি অনেকে দেখছি ভাই দেই, রিটেক তো আছে। ওইটা কোনো কথা না, আপনি ফেল করলে দেখবেন মনস্তাত্ত্বিক ভাবে আপনি একটু ভেঙে পড়বেন। তার থেকে ভালোভাবে দেন, এক প্রথমবারে পাস করে ঝামেলা শেষ, পরে আপনি আরএসসি দিলেন। এবং এটার পরে আপনাদের কোনো হেল্প টেল্প পাওয়া যাবে তো? ধরেন পাশ করে গেলাম, চাকরি হ্যাঁ হ্যাঁ, টাকরি বা কোনো শোনেন, কিছু আমাদের হচ্ছে লাইফ টাইম হেল্প। ধরেন আপনি আমাদেরকে এই কোর্স করলেন, কিন্তু আপনি অন্য কোনো কাজের জন্য শুনেন, আপনি হেল্প চাইলেন। একটা গল্প বলি, কিছু মনে করেন না, হ্যাঁ। জি আমি ভাইয়া। হাইটেক পার্কের একটা কোর্স দিয়েছিলাম, এটা সব গভর্নমেন্টের একটা কোর্স, প্রজেক্টের লিনাক্স সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে। ওইখানে একজন স্টুডেন্ট আসছিলেন, ওনার নাম ফয়সাল। উনি হচ্ছে স্কোয়ার ইনফরমেটিক্সে জব করেন। গত জি। শুক্রবার আমার ছেলের পরীক্ষা, ইয়াতে শাইন কলেজের ক্লাস 2-তে অ্যাডমিশন দেওয়ার জন্য এখানে নিয়ে গেছিলাম। তো ফয়সাল আমাকে হচ্ছে আগের দিন ফোন দিয়ে বলছে যে ভাই আমার একটু হেল্প লাগবে। উনি আমি যখন বের হবো, 1টার সময় আমি বেরোছি, তখন উনি আমাকে ফোন দিছে। 1টা থেকে 4টা পর্যন্ত ওনার সাথে কন্টিনিউয়াসলি আমি লাইনে ছিলাম, রাস্তার মধ্যেই। একটা পর্যায়ে এসে আর ওনার হার্ডওয়্যারের ডিপেন্ডেন্সির কারণে করতে পারি না। আমি কি করছি, আমার আরেক বন্ধুরে লাইনে নিয়ে আসছি যে, "এই দেখ এটা এটা হইতেছে না কি কারণে।" ও এসে দেখছে ওইখানে রেড কার্ড না, ওইখানে এসবিএ কার্ড, যার কারণে রেড করতে পারতেছে না। 3 ঘন্টা কন্টিনিউয়াসলি ওর সাথে লাইনে থেকে ওদের হার্ডওয়্যার ফল্টের কারণে পরে হচ্ছে যে হার্ডওয়্যার ভেন্ডরকে ডাকা হয়েছে। এটা তবে আমি কেন ভাই এটা বলতেছি, কারণ সত্য। হচ্ছে কি ভাই, এটা হচ্ছে শুধু আমি একটা এক্সাম্পল বলছি। এরকম অনেক আমার কাছে অসংখ্য কল আসে, আমার বসেরা বলে, "দিদার একটু বাইরের এঙ্গেজমেন্ট কমান, আপনি তো বাইরে খালি সাপোর্ট দিতেই থাকেন দিতেই থাকেন।" এখন আমি হ্যাঁ, বলি যে এটা ভাই এটা আমার তো কিন্তু আসলে এটা এটা যারা ফোন এটা দেয় সবাই তো এটা আমার ফ্যান, আমি তো কাউকে নিষেধ করতে পারি না। সো অসুবিধা নাই ভাই, আমি আর একটু কন্ট্রোল করবো, এরকম এটা অবস্থা। কিন্তু আসলে এটা কিন্তু আসলে ভাইয়া এই টেক লাইনে আসলে মানে বড় ভাই ছোট ভাই যে একটা রিলেশন হয়, এটা হ্যাঁ, আসলে এটা আসলে এইটা এটা আজীবন আসলে থেকে বলার যায়। কিছু নেই ভাই, এটা আসলে বলার কিছু নেই। আমি ধরেন আপনি কোর্স করে চলে গেলেন, আপনাকে আমি চিনলাম না, বিষয়টা এরকম হয় না, না বুঝছেন? না, এটা তো হয় না, একটা ভাই ভাই সম্পর্ক হয়ে যায় এই লাইনে। হ্যাঁ 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 হ্যাঁ, এই বিষয়টা ইভেন এরকম শোনেন হয় আর ভাই, কি। মানে বিষয়টা কি দেদার ভাই, আমি একটা জিনিস ভাই ইনসিস্ট একজন করি। ভাই ধরেন কিছু আপনি কথা আরেকটা বলতে টেকনিক। চাচ্ছিল, ভাই একজন ভাই কিছু কথা জি জি বলতে ভাই, চাচ্ছিল, বলেন একটু বলেন, বলেন ভাই, তারপরে আমরা অবশ্যই শেষ বলেন ভাই, ভাইয়ের সাথে কেন কথা বলবো বলবেন না। না, এটা বলেন বলেন। আপনাদের প্ল্যাটফর্ম বলার জন্য। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি। আমরা শুনতে জি জি, পাচ্ছি। শুনতে পাচ্ছি। আসলে আমি মানে গত কয়েক সপ্তাহ আগে লিনাক্স সম্পর্কে মানে শেখার জন্য চেষ্টা করছি আর কি। অনেকগুলা আহ মোবাইলে অনেকগুলো ভিডিও দেখেছি যেগুলো মানে কমান্ড করার জন্য, কিন্তু ওই যে আমি অরাকল ভার্চুয়াল বক্স মানে কি করার চেষ্টা করছিলাম আর কি। মানে সহায়তা করতে পারবেন এই ব্যাপারে? হ্যালো। জি বলেন ভাইয়া, বলেন, হ্যাঁ। ভার্চুয়াল বক্স থেকে আপনি চেষ্টা করছিলেন, তারপরে? হ্যাঁ, ভার্চুয়াল বক্স থেকে যখন আমি মানে ইনস্টল করি তখন একটা মানে ইরর দেখাচ্ছে আর কি। হুম হুম, কি এরর দেখাচ্ছে? কাইন্ডলি যদি মানে স্ক্রিন শেয়ার করার সুযোগ দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, করেন, স্ক্রিন শেয়ার করেন। করেন করেন, সমস্যা নেই।
আচ্ছা, আপনার অ্যালাউ আছে, স্ক্রিন শেয়ার আপনি করতে পারবেন। হুমায়ুন ভাই এরপরে হ্যান্ড রেজ করছেন, বলিয়েন আপনি আপনি এরপরে। থাকেন, যাদের কোশ্চেন আছে থাকেন, সবার কোশ্চেনই আমরা দেখার ট্রাই করব। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ভাই মানে আমার এই সমস্যাটা হচ্ছে আর কি, একটু যদি সমাধান করে দিতেন ভালো হতো। Critically, the hard button should have been stopped. For this command, the person knows mobile contact to has seen it at আচ্ছা, আপনি রেড হাট সেট আপ করতে চাচ্ছেন তাই না? আপনি হচ্ছে যে মেশিন যে ক্রিয়েট করছেন, মেশিনের আর্কিটেকচার কি সিলেক্ট করছেন? মেশিনের আর্কিটেকচার, আর্কিটেকচার বলতে যখন আপনি মেশিন ক্রিয়েট করেন তখন বলে আপনি কি রেড হ্যাটের কোন ভার্সন ইনস্টল করবেন, সেটা ওটা আপনাকে 9 বল। ছিল, 9.7। 9.7 ছিল। আহ আপনার এই 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 যে ওরাকল ভার্চুয়াল বক্স যেটা আপনি ডাউনলোড করছেন সেটার ভার্সন কত? সেটার ভার্সন তো মানে আপডেট ভার্সন যেটা আছে ওইটা ডাউনলোড করেছিলাম আমি আর কি, লেটেস্ট ভার্সন যেটা। আমার আমার মনে হয় কি হৃদয় ভাই, যতটুকু বুঝলাম যে পুরো প্রসেসে ওনার মনে হয় সবকিছু যে রুট টুট সেট আপ আপনার মনে হচ্ছে মিসিং হয়ে গেছে কোনো একটা কিছু। আপনি একটা নতুন মেশিন ক্রিয়েট করেন তো দেখি, এটা কাটেন, হ্যাঁ এটা কেটে দেন, এটা কেটে দেন, নতুন একটা মেশিন ক্রিয়েট করেন। নিউ, নিউতে ক্লিক করুন, ভিমের নাম দেন। আচ্ছা, আপনার স্টোরেজ আছে কিনা, আপনার সি ড্রাইভের স্টোরেজটা একটু দেখান তো, কত জিবি স্টোরেজ আছে সি ড্রাইভটা দেখান তো। এটা প্রায় 20 জিবির মতো আছে। কত জিবি? 20 জিবি লোকাল সিটে আর কি, সি ড্রাইভে। 20 জিবি। আপনি হার্ড ডিস্ক দিচ্ছেন কত জিবি? হার্ড ডিস্ক মানে আমার হার্ড ডিস্ক নাই, মানে এসএসডি আছে এইটুকুই। না না না, আপনি যখন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতেছেন সেই মেশিনের সাইজ দিচ্ছেন কত জিবি? 10 জিবি। 10 জিবি দিচ্ছেন। ওকে, আর ঠিক র্যাম আছে। দিয়েছিলাম প্রায় 1 জিবি। হ্যাঁ, আর র্যাম দিয়েছিলাম 1 জিবি আর কি, তারপরে আচ্ছা ঠিক আছে, আপনি যান ওইখানে যান এবার, হ্যাঁ। লিনাক্স আইএসওটা সিলেক্ট করেন। এইটা। হ্যাঁ, আইএসও সিলেক্ট করেন। এটা 10 দিচ্ছেন, আপনি বলতেছেন 9 দিচ্ছেন, এখানে তো দিচ্ছেন 10। 10 ভার্সনে হচ্ছে এই পুরোনো, আর এখানে চলবে না, এটা আপনার 9 দেন। হ্যাঁ, আর আপনি এটা 9 10 এর নেন জন্য যে তাইলেই চলবে। ভার্চুয়াল আর্কিটেকচার, এটা এখনো রিলিজ হয় নাই। হ্যাঁ, তার মানে আমার 9 ডাউনলোড করতে হবে না? জি, 9 আপনাকে ডাউনলোড 9 করে ডাউনলোড নেন, করতে হ্যাঁ হবে। তাইলেই এটা হবে। 10 এর জন্য যে ভার্চুয়াল আর্কিটেকচার এখনো রিলিজ হয়নি। ও, ভার্চুয়ালের যে নেক্সট রিলিজ আসবে সেই নেক্সট রিলিজের সাথে রেডার 10 পাবেন আপনি, হ্যাঁ, এখানে এখানে পাবেন না। ও, তাহলে ওইটার জন্য সমস্যা হইতে পারে। জি, ঠিক আছে, ঠিক ওকে ভাই, করে আপনি স্ক্রিন স্টপ ধন্যবাদ করেন। আমাকে। আচ্ছা, নেক্সট হুমায়ুন ভাই কোশ্চেন করতে চাচ্ছিলেন, কোশ্চেনটা বলেন। হুমায়ুন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হুমায়ুন ভাই সালাম বোধহয় পিসি কনফিগারেশন নিয়ে জানতে চাচ্ছিলেন। জি, সালাম বলেন ভাইয়া। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন হলো, লিনাক্স যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর যুগে লিনাক্সের প্রভাব কতটা বৃদ্ধি অথবা কমবে বা স্টেবল থাকবে? আসলে আমরা এখানে সিস্টেম শিখতে আসছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না। মেশিন লার্নিং এটা হচ্ছে সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ, সফটওয়্যার কোড, ঠিক আছে, এমএল যেটা।
ডাটা সায়েন্সের জন্য ব্যবহার করা হয়। আপনি যদি একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয় করেন, সেটা যদি ডাটা সায়েন্স নিয়ে যদি আপনি কাজ করেন, সেটা হচ্ছে এমএল, মেশিন লার্নিং। ওই মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনি লিনাক্স সার্ভারে হোস্ট করবেন, সেটা আপনি করতে পারেন। আর লিনাক্স সার্ভারের সাথে ওইটার কোনো আসলে প্রভাব নাই। লিনাক্স সার্ভার হচ্ছে সিস্টেম, আমরা কিভাবে সার্ভিস রান করব সেটা আমরা এখানে দেখব। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই বলুন। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে, ওই আগে যে ভাইয়া কোশ্চেন করছে অনেকটা ওরকমই। আমার একটা হচ্ছে আলমা লিনাক্সে একটা কমান্ড আসতো, যে কমান্ড নট ফাউন্ড, মানে সুডো ফায়ারওয়াল কমান্ড নট ফাউন্ড। এটা আসলে কি রিলেটেড প্রবলেম, এবং এটাকে সলভ করতে আপনি গেলে সুডো আমার, কেন ব্যবহার করতেছেন সেটা আগে আমাকে বলেন। না আমার, আমি আমি মানে সুডো টাইপ করছি না, বাট আমার ওখানে আসছে কমান্ড নট ফাউন্ড। কমান্ড নট ফাউন্ড, আপনি কি কমান্ড দিচ্ছেন, কি কমান্ড পাচ্ছেন না, পুরো কমান্ডটা বলেন। এটা এটা হচ্ছে আমার মানে ওইটাকে আমি একটু আপডেট করতে চাচ্ছি আর কি। কমান্ডটা বলেন, কমান্ড বলেন। ওই যে অ্যাপ্ট সুডো সিস্টেম, মানে আমি ওটাকে মানে আরডিপি তে আপনি এক্স আরডিপি, আপনি লাইনটা এক্স বলেন, আরডিপি। আপনি কমান্ডের পুরো লাইনটা বলেন, আমি তারপরে আচ্ছা বলতেছি। আচ্ছা, সরি। এটা হচ্ছে আমার সুডো সিস্টেম টেল স্টার্ট এক্স আরডিপি। এটাতে আমার লেখা আসছে যে কমান্ড নট ফাউন্ড। XRDP কমান্ড নট ফাউন্ড। জি এই জি জি সিস্টেম সিটিএল এক্স স্টার্ট করতেছেন, জি একটা জি জি সার্ভিসকে স্টার্ট করতেছেন, সেই সার্ভিসের নাম হচ্ছে XRDP। এই ধরনের এই নামের কোনো সার্ভিস আপনার সিস্টেমে নাই, যার কারণে কমান্ড নট ফাউন্ড বলতেছে। আচ্ছা আচ্ছা। ভাইয়া, এটা আসলে মানে আপনার আলমা লিনাক্সে এরকম কোনো কিছু কি কমান্ড আছে XRDP যে, দিয়ে আপনি কি করবেন, XRDP দিয়ে আপনি কি করবেন? মানে আমি চাচ্ছিলাম যে আমাদের উইন্ডোজ সার্ভারের সঙ্গে লিনাক্স এর ওই সার্ভারটাকে রিমোটলি অ্যাক্সেস করার জন্য আর কি। রিমোটলি অ্যাক্সেস করার জন্য তা জি এটার জি জন্য জি আপনাকে টুলস ইনস্টল করতে হবে। আপনাকে ওই টুলসটা ইনস্টল করার পরেই আপনি এটা করতে পারবেন, করা যাবে। আচ্ছা আপনি এটা টুলসটা ইনস্টল করলে হবে। আপনার আচ্ছা এখনো টুলসটা ইনস্টল করা নেই, যদি টুলসটা ইনস্টল করেন তারপর আপনি এটা করতে পারবেন। আচ্ছা, এটা কি টুলস এর কথা বলতে পারেন? এইটা হচ্ছে গ্রাফিক্যাল এনভায়রনমেন্টের জন্য অনেকগুলা টুলসই ব্যবহার করা হয়। এখন আপনি আসলে কোন টুলসটার মাধ্যমে আপনি করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। যেমন আপনি XRDP বলতেছেন, জি আপনি জি, XRDP দিয়ে করতে পারবেন আপনি এই টুলসটা ইনস্টল করলে। মানে আলমা লিনাক্স এর জন্য কি এটা স্পেসিফিক কোনো টুলস আছে? আপনার হচ্ছে ফেডোরা বেজের যে টুলস গুলো আছে, আলমা লিনাক্স হচ্ছে ফেডোরা বেস ডিস্ট্রিবিউশন। জি। এই ফেডোরা বেস ডিস্ট্রিবিউশনের অনেকগুলা টুলসই আছে। এটা আপনি দেখে আপনাকে বলতে হবে আর কি, আপনি আসলে কোনটা ইউজ করতে পারেন আর কি। আপনি উইন্ডোজের রিমোট ডেস্কটপ দিয়ে জি। যখন রিমোট ডেস্কটপে আপনি লিনাক্স সার্ভার আইপি দিবেন, দিলে হচ্ছে আপনাকে অ্যাজ এ উইন্ডোজের যেরকম রিমোট ডেস্কটপে উইন্ডোজে ঢুকে যায় ওইরকম ভাবে এখানে ঢুকে আপনি লিনাক্সে গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট কাজ করতে পারবেন। তার জন্য ফ্রি রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই লিনাক্স সার্ভারটা গ্রাফিক্যাল বেস GUI মোডে ইনস্টল থাকতে হবে। বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? থাকলে করতে পারেন। ভাই আরো একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন ভাইয়া। ভাই আসলে এই লিনাক্স কি কি মানে অ্যামাজন যে ওয়েব সার্ভিস আছে ওটার ক্ষেত্রে কি এটা কি মানে জানা কি বাধ্যতামূলক নাকি, মানে জানতেই হবে নাকি? অ্যামাজন ওয়েব সার্ভিস AWS এর কথা বলতেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি AWS এ যদি উইন্ডোজ এনভায়রনমেন্টে সার্ভার ইনস্ট্যান্স রান করেন তাহলে তো কোনো বাধ্যবাধকতা নেই। মানে অ্যামাজন AWS এ যদি আপনি লিনাক্স ইনস্ট্যান্স রান করেন তাহলে সেক্ষেত্রে বাধ্যবাধকতা আছে। লিনাক্স তো না জানলে আপনি ওইখানে লিনাক্সের ইনস্ট্যান্স রান করে তো কোনো কিছু করতে পারবেন না। কিন্তু উইন্ডোজের যদি ইনস্ট্যান্স রান করেন সেক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না। তবে এডাব্লিউএস এর ব্যাক এন্ডে কিন্তু লিনাক্সই চলতেছে, বুঝছেন? না, সেটার জন্য কোনো ডিপেন্ডেন্সি নাই ভাইয়া, ডিপেন্ডেন্সি ইরান নাই, ভাই, সেটার জন্য কোনো ডিপেন্ডেন্সি নাই। ডিপেন্ডেন্সি নাই, ওনার সার্ভিসটা কি ইচ্ছে রান করবে তার উপর ডিপেন্ড করে। সেটাই। AWS উইন্ডোজ লিনাক্স দুইটাই সাপোর্ট করে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই, বুঝছেন অনেকেই ভাই? চলে গেছেন। তো ইমরান ভাই তাহলে আপনি কনক্লুশনটা টেনে দেন।
জি জি, কারো থ্যাংক ইউ। এরপরও তাহলে যদি আমাদের কোনো হচ্ছে কারো কোনো 21 কোয়েরি তারিখে থাকে আমরা ব্যাচটা আমাকে শুরু করবো নক দিয়েন, ইনশাল্লাহ। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আমরা 21 তারিখে শুরু করব নেক্সট রবিবারে। আশা করি যে কয়জনই আছেন আপনারা সবাই জয়েন করবেন এবং খুব ফ্রুটফুল একটা সেশন হবে এবং আশা করি আপনাদের ক্যারিয়ারের জন্য এটা খুব কাজে লাগবে। সো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। তাহলে আপনি শেষ করে দেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এই কষ্ট করে রাত্র জেগে আপনারা আমাদের এখানে জয়েন করেছেন। সবাইকে, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাইয়া আমি একটু আপনার থামাইলাম। হ্যাঁ বলেন না ভাই। ভাইয়া ওই যে ভাইয়া আপনার নামটা তো জানা হইলো না। আমি মাইডাসে গেলে আপনারে কি নামে খুঁজবো না? ফোন নাম্বার তো দিদার নামে পাইছি। ডাকবেন, দিদার বলবেন যে টিআইবি তে লিফটের 4-এ গিয়ে লিফটের 4 হচ্ছে টিআইবির অফিস, গিয়ে জি দিদার জি, বললেই হবে, দিদার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ যাবো এক সময় ভাইয়া। ইনশাল্লাহ, ওকে, আসেন। আপনার নাম রাসেল ইনশা- ভাই না? হ্যাঁ হ্যাঁ, রাসেল ভাই। ওকে, ঠিক আছে ভাই, ওকে, সালাম রাসেল ইনশাল্লাহ আলাইকুম। ভাই, ভাইয়া। আমাদের অফিসেও দাওয়াত থাকলো, আপনি চলে আসেন, যে কাজটা শেষ আচ্ছা করে আচ্ছা, চলে ঠিক আসেন। আছে ভাইয়া, জি ভাইয়া, জি ওকে ভাই, জি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন।